হাই এভরিওয়ান, আমার নাম সৌরভ রায়। কিংবদন্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। কিংবদন্তি চ্যানেলে আজ আপনারা শুনতে চলেছেন বিচিত্র বীর্যর কলমে কোড শ্যাডো স্ট্রাইক। স্ক্রিপ্টিং করেছে সহেলি মণ্ডল। আজকে এই গল্প থেকেও থাকছে একটি প্রশ্ন, এই গল্পের নিশাচর তার মূল উদ্দেশ্যটা ঠিক কি ছিল? আপনাদের অ্যান্সারটা আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। যদি গল্পটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কাশ্মীরের গুলমার্গ, জানুয়ারির এক বরফে মোড়া সকাল। আকাশ ছিল মেঘলা, মাঝে মাঝে সূর্যের আলো ফিকে হয়ে পড়ছিল ঘন মেঘের আড়ালে। এক সরু পাহাড়ি রাস্তার ধারে ধীরে ধীরে নামছিল একটা কালো এসইউভি। গাড়ির জানালাগুলো কালো কাঁচে ঢাকা, তাই ভিতরে কারা আছে তা বাইরে থেকে বোঝার উপায় নেই। গাড়িটা একটা বাঁক নিতেই হঠাৎ করে উল্টো দিক থেকে আসা একটা ট্রাক তার সামনে এসে পড়ল। ড্রাইভার ব্রেক চাপার চেষ্টা করেও লাভ হলো না। বরফে চাকা পিছলে গেল আর মুহূর্তের মধ্যে গাড়িটা পাহাড়ের খাদে পড়ে গেল। গাড়িটা পড়ার সাথে সাথে কয়েকজন স্থানীয় মানুষ ছুটে এলো। তারা দ্রুত গাড়ির দরজা খোলার চেষ্টা করল, কিন্তু এসইউভির সামনের অংশ পুরোপুরি দুমড়ে মুচড়ে গেছে। মিনিট 10 চেষ্টার পর দরজা খুলতে সক্ষম হলো তারা। ভেতরে দুজন যাত্রী, একজন সামনের সিটে আর একজন পেছনে, রক্তাক্ত অবস্থায় অচেতন হয়ে পড়ে আছে। সামনের সিটের লোকটি তখনও নিঃশ্বাস নিচ্ছিল, কিন্তু পেছনের জন নিথর। স্থানীয় পুলিশ দ্রুত খবর পেয়ে ঘটনাস্থলে এলো। এসআই আসিফ কাদেরী গাড়ির ভেতর থেকে এক নজর দেখে বললেন, দেখে তো সাধারণ দুর্ঘটনার মতোই মনে হচ্ছে, কিন্তু কিভাবে এসইউভিটা নিয়ন্ত্রণ হারালো? স্যার, গাড়িটা খুব বেশি জোরে চলছিল না, হঠাৎ পিছলে গেল। তবে ট্রাকটা কোথা থেকে এলো সেটাই রহস্য। পুলিশ যখন মৃতদেহ উদ্ধারের জন্য কাজ করছিল, তখন একজন পুলিশ কনস্টেবল হঠাৎ আসিফকে কিছু একটা দেখার জন্য তার কাছে ডাকল। ব্যাপারটা কি সেটা দেখার জন্য সবাই সেদিকে এগিয়ে গেল। এসইউভির পেছনের সিটের এক কোণে একটা ছোট কালো ব্রিফকেস পড়েছিল। তাড়াতাড়ি সেটা খুলে দেখা হলো। ভেতরে কিছু কাগজপত্র, একটা হার্ড ড্রাইভ আর কয়েকটা বিদেশি মুদ্রা। এসআই কাদেরী অবাক হয়ে বললেন, এগুলো এখানে কি করছে? কাশ্মীরে কোনো সন্দেহজনক ঘটনা ঘটলে র বা আইবি সক্রিয় হয়ে ওঠে, কিন্তু এইবার তাদের বদলে তদন্তের দায়িত্ব পড়ল কাউন্টার শ্যাডো ইউনিট সিএসইউ এর উপর। দিল্লির সিএসইউ হেডকোয়ার্টারে ফোন বাজল। রুদ্রপ্রতাপ চৌধুরী ওরফে জটায়ু ফোনটা ধরলেন। ওপাশ থেকে শীতল কণ্ঠে একজন বললেন, কাশ্মীরে একটা দুর্ঘটনা হয়েছে। সাধারণ কিছু মনে হলেও ভিতরে গভীর রহস্য আছে। সিএসইউকে তদন্তে নামতে হবে। রুদ্রপ্রতাপ ফোন রেখে সোজা সিএসইউ কন্ট্রোল রুমে গেলেন। সেখানে তার একজন সহকর্মী বরুণ বিশাল স্ক্রিনে দুর্ঘটনার ফুটেজ দেখাচ্ছিল। জটায়ু, গাড়িটা একটা ট্রাকের কারণে দুর্ঘটনার শিকার হয়েছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে ট্রাকটা 1 মিনিটের মধ্যেই অদৃশ্য হয়ে গেছে। সিসিটিভি ফুটেজেও ট্রাকের নাম্বার প্লেটটা স্পষ্ট দেখা যাচ্ছে না। এর মানে ট্রাকটা ইচ্ছে করেই গাড়িটাকে ধাক্কা দিয়েছে। এটা নিছক কোনো দুর্ঘটনা নয়। এই সময় সিএসইউ এর এক নারী এজেন্ট মৈত্রী দ্রুত কন্ট্রোল রুমে ঢুকে বলল, আমরা এসইউভি এর ভিতর পাওয়া হার্ড ড্রাইভের ডেটা বিশ্লেষণ করছি। মনে হচ্ছে এখানে বড় কিছুর যোগসূত্র আছে। 2 ঘন্টা পর সিএসইউ এর বিশেষ সাইবার টিম একটি হার্ড ড্রাইভ থেকে এনক্রিপ্টেড কিছু ফাইল উদ্ধার করল। ফাইলগুলো বিশ্লেষণ করে দেখা গেল সেখানে কিছু সংকেতময় নাম এবং কোডেড মেসেজ রয়েছে। বরুণ ব্যস্তভাবে ল্যাপটপে টাইপ করতে করতে বলল,
আমি কোড ব্রেক করার চেষ্টা করছি, তবে দেখে মনে হচ্ছে এই বার্তাগুলোতে পাকিস্তান এবং চীনের নাম একাধিকবার আছে। আই থিঙ্ক ভারত বিরোধী একটা গভীর ষড়যন্ত্রের ছাপ আছে এখানে। 2 ঘন্টা ধরে সিএসইউ এর সাইবার টিম দুর্ঘটনাগ্রস্ত এসইউভি থেকে পাওয়া হার্ড ড্রাইভের ডেটা আনলক করার চেষ্টা করছিল। অবশেষে বিশেষ এক এনক্রিপশন ব্রেকিং সফটওয়্যার ব্যবহার করে কিছু ফাইল উদ্ধার করা গেল, কিন্তু ফাইলগুলোর মধ্যে বেশিরভাগই সংকেতময় নাম এবং কোডেড বার্তায় ভরা। সাইবার টিমের প্রধান বরুণ স্ক্রিনের দিকে তাকিয়ে বলল, এই ফাইলগুলো খুবই অদ্ভুত। এগুলোতে সরাসরি কোনো তথ্য নেই, বরং কিছু সাংকেতিক নাম এবং অসংলগ্ন কোডেড বার্তা রয়েছে। রুদ্রপ্রতাপ স্ক্রিনের সামনে এসে দাঁড়ালেন। একটু দেখাও তো ওখানে কি কি আছে। বরুণ দ্রুত টাইপ করে ফাইলের ভেতরের তথ্য স্ক্রিনে ভাসিয়ে দিল। ফাইলের নাম ছিল প্রজেক্ট ব্ল্যাক লোটাস। ভেতরে একাধিক কোডেড বার্তা এবং সাংকেতিক নাম ছিল, এই যেমন X-992 অশ্ব ঘোষ চেতনা পুনর্জাগরণ, 2 Y-347 কালো অরুণোদয়, 3 Z-567 P.K. এর উত্তরাধিকারী, 4 Delta-11 S-AK-47 সমীকরণ, 5 Omega-99 চন্দ্রপথ। এছাড়াও কিছু ছোট বার্তা পাওয়া গেল, যার অর্থ তখনও অস্পষ্ট। সূর্য অস্ত গেলে শিকারের সময় শুরু হবে, কর্ণের অস্ত্র প্রস্তুত, দীক্ষার সময় ঘনিয়ে এসেছে, নতুন দিন শুরু হবে, কিন্তু যারা পুরনো দিনের স্বপ্ন দেখে তাদের আর জায়গা নেই। ড্রাগন এবং ঈগল একই বৃত্তে নাচবে। মৈত্রেয়ী এই সংকেত দেখে বলল, এগুলো কিসের সংকেত হতে পারে? রুদ্রপ্রতাপ গভীর চিন্তায় পড়লেন। অশ্বঘোষ, কর্ণের অস্ত্র, চন্দ্রপথ, সবগুলো হিন্দু পুরাণ এবং প্রাচীন ভারতের ইতিহাসের সাথে জড়িত। এর মানে পাকিস্তান বা চীনের সঙ্গে কোনো ভারতীয় সংগঠনও জড়িয়ে থাকতে পারে। এই ড্রাগন এবং ঈগল বলতে কি চীন এবং আমেরিকাকে বোঝানো হয়েছে নাকি অন্য কিছু? এখনো বলা যাচ্ছে না। তবে এই পিকের উত্তরাধিকার কি হতে পারে? পিকে কি কোনো ব্যক্তি নাকি কোনো সাংকেতিক নাম? বরুণ দ্রুত ডেটাবেস স্ক্যান করে বলল, পিকে নামে কোনো বড় ইন্টারন্যাশনাল স্পাই বা বিজ্ঞানীর রেকর্ড নেই, তবে পাকিস্তানের এক শীর্ষ সামরিক গবেষক পারভেজ খালিদের নাম পাওয়া গেছে, যিনি একসময় চীনের সঙ্গে যৌথভাবে গোপন সামরিক গবেষণা করছিল। তাহলে কি হার্ড ড্রাইভের তথ্যগুলো সেই গবেষণার সঙ্গে যুক্ত? সম্ভব। আর এই কর্ণের অস্ত্র যদি কোনো সামরিক প্রকল্পের নাম হয়, তাহলে এটা ভারতের জন্য মারাত্মক হুমকি হতে পারে। বরুণ দ্রুত ল্যাপটপে টাইপ করতে করতে বলল, এই ফাইলের কিছু অংশে ডিজিটাল ওয়াটারমার্ক আছে, যা বলে দিচ্ছে এগুলো বেজিং এবং ইসলামাবাদ থেকে এসেছে, অর্থাৎ চীন ও পাকিস্তান দুটো দেশই এতে জড়িত। সিএসইউ টিম ঠিক করল প্রথমে এই সংকেতগুলো ডিকোড করতে হবে। X-992 অশ্বঘোষ চেতনা পুনর্জাগরণ, সম্ভবত কোনো স্লিপার সেলের সংকেত। দ্বিতীয় Y-347 কালো অরুণোদয়। অরুণোদয় মানে সূর্যোদয়, কিন্তু কালো মানে কিছু ভিন্ন, হয়তো নতুন কোনো সন্ত্রাসী হামলার সংকেত। 3 Z-567 P.K. এর উত্তরাধিকার, পারভেজ খালিদের গোপন প্রজেক্টের অংশ। 4 Delta-11 S-AK-47 সমীকরণ। AK-47 বলতে কি অস্ত্র বোঝানো হচ্ছে, নাকি নতুন ধরনের বায়োলজিক্যাল বা সাইবার ওয়েপন? 5 Omega-99 চন্দ্রপথ। চন্দ্রপথ নামের অর্থ কি ভারতের কোনো স্পেস প্রোগ্রামের বিরুদ্ধে ষড়যন্ত্র?
আমাদেরকে তাহলে এক্ষুনি কাশ্মীর যেতে হবে। আমাদের নিজস্ব লোক দিয়েই তদন্ত করতে হবে, কারণ এটা যদি সত্যি ষড়যন্ত্র হয় তাহলে কিন্তু আমাদের হাতে বেশি সময় নেই। ঠিক বলেছ। সিএসইউ এর একটি স্পেশাল টিম কাশ্মীর পাঠানোর সময় এসছে। কাশ্মীরের শ্রীনগর শহরের এক ক্যাফেতে বসে এক যুবক খবরের কাগজ পড়ছিল। সে একজন সাধারণ ট্যুরিস্ট, অথবা তাই মনে হয়। দুর্ঘটনার খবর দেখে সে গভীর চিন্তায় পড়ে গেল। সিএসইউ হেডকোয়ার্টার, ব্ল্যাক লোটাস কমপ্লেক্স, দিল্লি, রাত 2:30। সিএসইউ এর অপারেশনাল ওয়ার রুমে তখনও আলো জ্বলছে। রুদ্রপ্রতাপ চৌধুরী ওরফে জটায়ু গভীর মনোযোগ দিয়ে বিশ্লেষণ করছেন হার্ড ড্রাইভ থেকে পাওয়া কোডের বার্তাগুলো। বিশ্লেষণ চলছে, কিন্তু এখনও সবকিছু ধোঁয়াটে। সাইবার টিমের বিশেষজ্ঞ বরুণ ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে দ্রুত হাত চালাচ্ছিল। মৈত্রী রুমে ঢুকতেই প্রতাপ বললেন, নতুন কিছু পাওয়া গেছে? মৈত্রী টেবিলের ওপর কিছু প্রিন্ট আউটে রেখে বলল, বরুণ আর আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য বের করেছি। এই কোডগুলোর মধ্যে কয়েকটা বিশেষভাবে চিন্তা করার মতো। রুদ্রপ্রতাপ দ্রুত পেপারগুলো হাতে নিলেন, চোখ বুলিয়ে বললেন, Z567 টু পিকের উত্তরাধিকার। পিকে কি পারভেজ খালিদ? তাই মনে হচ্ছে। পাকিস্তানের সামরিক গবেষক পারভেজ খালিদের সঙ্গে আমাদের দেশের এক বিজ্ঞানীর যোগাযোগ ছিল। এই নামটা বের করে আমরা দেখলাম ডিফেন্স রিসার্চ ল্যাবরেটরির প্রধান বিজ্ঞানী ডক্টর অরিন্দম সেনগুপ্ত মাসখানেক আগে উধাও হয়ে গেছেন। সরকার বলছেন তিনি স্পেশাল অ্যাসাইনমেন্টে আছেন, কিন্তু আসলে তার কোনো হদিশই নেই। তাহলে কি তিনি বিশ্বাসঘাতক, নাকি তাকে অপহরণ করা হয়েছে? সেটাই এখনো নিশ্চিত নয়। তবে আমরা ওনার কিছু পুরনো ইমেল রেকর্ড উদ্ধার করেছি, যেখানে পারভেজ খালিদের সঙ্গে তার আলোচনা ছিল। এর মানে ভারতের প্রতিরক্ষা প্রযুক্তির কোনো গোপন তথ্য বাইরে পাচার হচ্ছে। তবে আরেকটা জিনিস আছে, আমরা হার্ড ড্রাইভের এনক্রিপশনের কিছু অংশ ডিকোড করতে পেরেছি। কি পেয়েছ? বরুণ স্ক্রিনে কিছু লাইন দেখালো। ফার্স্ট, X-992 অশ্ব ঘোষ চেতনা পুনর্জাগরণ। সেকেন্ড, Y-347 কালো অরুণোদয়। থার্ড, Z-567 P.K এর উত্তরাধিকারী। ফোর্থ, Delta-11 S-AK-47 সমীকরণ। ফিফথ, Omega-99 চন্দ্রপথ। রুদ্রপ্রতাপ মনোযোগ দিয়ে লেখাগুলো পড়লেন, তারপর বললেন, অশ্বঘোষ চেতনাপূর্ণ জাগরণ, এটি কোনো স্লিপার সেলের সংকেত হতে পারে? কালো অরুণোদয়, কালো মানে তো কিছু অন্ধকার পরিকল্পনা, হয়তো নতুন সন্ত্রাসী হামলার সংকেত। বরুণ দ্রুত স্ক্রিনে কিছু টেক্সট টাইপ করে বলল, AK-47 সমীকরণ। AK-47 বলতে যদি অস্ত্র বোঝায়, তাহলে এস কি নতুন মডেল নাকি অন্য কিছু? এটা হয়তো কোনো উন্নত অস্ত্রের সংকেত। Omega-99 চন্দ্রপথ, এটা কোনো স্যাটেলাইট ট্র্যাকিং প্রোগ্রাম হতে পারে। আমাদের মহাকাশ সংস্থার কোনো গোপন প্রজেক্ট কি টার্গেট করা হচ্ছে? বরুণ কিছু ফাইল স্ক্যান করে বলল, একটা বিষয় কনফার্ম করেছি, এই ফাইলগুলোর বেশিরভাগ তথ্য বেজিং এবং ইসলামাবাদ থেকেই এসেছে। আমাদের যত দ্রুত সম্ভব ডক্টর অরিন্দম সেনগুপ্তকে খুঁজে বার করতে হবে। হঠাৎই অ্যালার্ম বেজে উঠল। ওয়ার রুমের বড় স্ক্রিনে লাল সতর্ক সংকেত জ্বলতে লাগলো। বরুণ তড়িঘড়ি স্ক্রিনে কিছু কমান্ড দিল। স্যার, আমাদের সার্ভারে কেউ ঢোকার চেষ্টা করছে, কোনো অজানা উৎস থেকে সিএসইউ নেটওয়ার্কে প্রবেশের চেষ্টা করছে। লোকেট করতে পারছো? বরুণ দ্রুত টাইপ করতে লাগলো। কয়েক সেকেন্ড পর বলল, স্যার, ডেটা সোর্স কিন্তু কাশ্মীর। রুদ্রপ্রতাপ দাঁড়িয়ে গেলেন। কাশ্মীর? তাহলে কি কেউ আমাদের তথ্য জানে? স্যার, কেউ জানে না, কিন্তু কেউ আমাদের মুভমেন্ট ট্র্যাক করার চেষ্টা করছে। আমাদের প্রথম অভিযান কাশ্মীরেই হবে। সিএসইউ এর স্পেশাল অপারেশন টিম স্পেশাল ফ্লাইটে কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দিল।
লক্ষ্য হার্ড ড্রাইভের সূত্র ধরে প্রকৃত ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করা। কিন্তু ওরা জানতো না কাশ্মীর ওদের জন্য শুধু একটা তদন্তের জায়গা নয়, বরং ওদের জন্য বসানো হয়েছে এক ভয়ঙ্কর ফাঁদ। কাশ্মীর শ্রীনগর এয়ারবেস, সকাল 10টা। সিএসইউ এর বিশেষ ফ্লাইটটি শ্রীনগর এয়ারবেসে নামল। রুদ্র প্রতাপ চৌধুরী, মৈত্রী, বরুণ এবং টিমের আরও 3 জন সদস্য দ্রুত গাড়িতে উঠলেন। কাশ্মীরের তাপমাত্রা তখন মাত্র 4 ডিগ্রি সেলসিয়াস। শীতের কামড়ে গা শিউরে উঠছে, কিন্তু তাদের মনোযোগ ছিল একদম স্পষ্ট। ডক্টর অরিন্দম সেনগুপ্তের হদিশ বের করা এবং হার্ড ড্রাইভের এনক্রিপ্টেড তথ্যের সূত্র ধরে ষড়যন্ত্রের আসল চেহারা উন্মোচন করা। গাড়ি চালাচ্ছিলেন বরুণ। মৈত্রী পাশে বসে তার ট্যাবলেটে নতুন তথ্য যাচাই করছিল। স্ক্রিনের দিকে তাকিয়ে মৈত্রী বলল, জটায়ু, আমরা 3টে প্রধান ক্লু পেয়েছি। 1, ডক্টর অরিন্দম সেনগুপ্ত শেষবার সোপোরের কাছে একটি পরিত্যক্ত চায়ের দোকানে গিয়েছিলেন। 2, ওমেগা 99 চন্দ্রপথ নামে একটি সন্দেহজনক স্যাটেলাইট সিগন্যাল এই অঞ্চলে ট্রেস করা হয়েছে। 3, পাকিস্তান সীমান্তের কাছাকাছি বান্দিপোরা জেলার একটি পরিত্যক্ত মিলিটারি বাংকারে কিছুদিন ধরেই রাতের বেলাতে আলো জ্বলতে দেখা গেছে। আমাদের প্রথম গন্তব্য হবে সোপোর। ওখানকার চায়ের দোকান থেকে যদি কোনো সূত্র পাওয়া যায় তাহলে পরবর্তী পদক্ষেপ নেওয়া সহজ হবে। ঠিক আছে, তবে সাবধানে চলতে হবে। এখানে সব জায়গায় কিন্তু আইএসআই এর গুপ্তচর ছড়িয়ে থাকতে পারে। সোপোরের এক প্রাচীন রাস্তা ধরে পুরনো একটি চায়ের দোকান। দোকানদার এক বৃদ্ধ কাশ্মীরি গরম নুন চা বানাচ্ছিলেন। রুদ্রপ্রতাপ দোকানের কাছে গিয়ে বললেন, আপনি কি গত কয়েকদিনে এখানে নতুন কোনো মুখ দেখেছেন? বৃদ্ধ চায়ের কেটলিতে হাত রেখে কিছুক্ষণ ভেবে বললেন, সাহেব, এখানে তো প্রতিদিন অনেক মানুষ আসে। কাকে খুঁজছেন? মৈত্রী মোবাইল থেকে ডক্টর অরিন্দম সেনগুপ্তের ছবি দেখালেন। এই মানুষটাকে দেখেছেন? বৃদ্ধ কিছুক্ষণ তাকিয়ে থাকলেন, তারপর চুপচাপ মাথা নেড়ে বললেন, হ্যাঁ, উনি এখানে এসেছিলেন প্রায় 7 দিন আগে, কিন্তু ওনার মুখে ভয় আর ক্লান্তির ছাপ ছিল। উনি কারোর সাথে কথা বলেননি, শুধু 1 কাপ কারহা নিয়ে চুপচাপ বসেছিলেন। তারপর একজন তাকে অনুসরণ করছিল। লম্বা গড়নের এক লোক, চোখে কালো চশমা, গায়ের রং শ্যামলা। মনে হচ্ছিল তিনি সেনাবাহিনীর কেউ হতে পারেন, কিন্তু তার গতিবিধি সন্দেহজনক ছিল স্যার। আমার মনে হচ্ছে ডক্টর সেনগুপ্ত হয় পালিয়েছিলেন, না হলে কেউ তাকে ধরার চেষ্টা করেছিল। ওই লোকটা কি তাকে ধরে নিয়ে গেছে? তা আমি জানি না, তবে পরদিন থেকে আর ওনাকে এখানে দেখিনি। কিন্তু সেই রাতেই দোকানের কাছাকাছি একটা বিস্ফোরণ হয়েছিল। দুপুর 12:10। সোপোর থেকে বের হওয়ার পরপরই বরুণ হঠাৎ ব্রেক চাপলেন। সামনের রাস্তার মাঝখানে একটি এসইউভি দাঁড়িয়ে আছে এবং কিছু মুখ ঢাকা লোক বন্দুক হাতে তাদের গাড়ির দিকে এগিয়ে আসছে। রুদ্রপ্রতাপ গম্ভীর কণ্ঠে বললেন, তৈরি হও। ওদের মধ্যে থেকে একজন বন্দুকধারী চিৎকার করে বলল, গাড়ি থেকে বের হয়ে আসো, অস্ত্র ফেলে দাও। আমরা যদি এখানেই ধরা পড়ে যাই তাহলে কিন্তু মিশন শেষ। ওরা আমাদের কিডন্যাপ করতে চায়, মেরে ফেলতে নয়। আমাদের এটার সুযোগ নিতে হবে। এমন সময় বরুণ গাড়ির জানালা দিয়ে স্মোক গ্রেনেড ছুড়ে দিল। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় সব দিক অন্ধকার হয়ে গেল। এগিয়ে চলো। সিএসইউ টিম দ্রুত গাড়ির দরজা খুলে উল্টো দিকে দিয়ে বের হয়ে গেল। এক বন্দুকধারী অন্ধকারের মধ্যে গুলি চালাতে শুরু করলেন, কিন্তু রুদ্রপ্রতাপ চট জলদি পেছন থেকে গিয়ে তাকে কনুইয়ের এক আঘাতে মাটিতে ফেলে দিলেন। মৈত্রী অন্য একজনের বন্দুক কেড়ে নিয়ে তার হাঁটুতে লাথি মারলেন। বরুণ গাড়িতে পেছনে লুকিয়ে থেকে দ্রুত তাদের গাড়ি স্টার্ট দিল। জটায়ু, গাড়িতে উঠুন। রুদ্রপ্রতাপ সবার আগে উঠে পড়লেন। তারপর বরুণ দ্রুত গাড়ি চালিয়ে দিল। পেছন থেকে গুলির শব্দ শোনা গেল, কিন্তু তারা সোজা হাইওয়েতে উঠে গেলেন। গাড়ি চালাতে চালাতে বরুণ বলল, আমাদের হার্ড ড্রাইভের তথ্যের কিছু অংশ আমি বিশ্লেষণ করতে পেরেছি। কি বের করলে? বরুণ তার ট্যাবলেটে কিছু দেখালো।
নিশাচর, এই কোড নেমটা বারবার আসছে। মনে হচ্ছে এই নামের কেউ পুরো ষড়যন্ত্রটা পরিচালনা করছে। নিশাচর, এর অর্থ কেউ ছায়ার আড়ালে থেকে কাজটা করছে। আমরা যদি নিশাচরকে ধরতে পারি তাহলে এই ষড়যন্ত্রের আসল চেহারা বের হয়ে আসবে। এবার আমাদের পরবর্তী গন্তব্য বান্দিপোড়া বাংকার। আমাদের জানতে হবে ডক্টর সেনগুপ্ত কি সত্যিই সেখানে আছেন। যদি তিনি সত্যি বেঁচে থাকেন তাহলে আমরা তাকে খুঁজে বের করবই, কিন্তু এর মধ্যে আমাদের সাবধানে এগোতে হবে, কারণ নিশাচর আমাদের আগেই দেখে ফেলেছে। কাশ্মীর, বান্দিপোড়া জেলা, রাত 11:30। হিমশীতল বাতাস বইছে, চারপাশে গভীর নীরবতা। সিএসইউ টিমের গাড়ি ধীরে ধীরে একটি পরিত্যক্ত মিলিটারি বাংকারের কাছে এসে থামল। গাড়ির হেডলাইট নিভিয়ে রাখা হয়েছে, যেন কেউ বুঝতে না পারে। রুদ্রপ্রতাপ চৌধুরী, মৈত্রী, বরুণ এবং 2 জন অপারেটিভ আরমান এবং রোহিত নীরবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন। রুদ্রপ্রতাপ ফিসফিস করে বললেন, সতর্ক থাকো। নিশাচর যদি সত্যি এখানে থাকে তাহলে সে নিশ্চয়ই আমাদের জন্য ফাঁদ পেতেছে। বরুণ তার নাইট ভিশন স্কোপে চোখ রাখলেন। বাংকারের আশেপাশে 2 জন পাহারায় আছে, তবে ওদের গতিবিধি স্বাভাবিক না। দেখে মনে হচ্ছে ওরা মিলিটারি ট্রেনিং প্রাপ্ত নয়। এটা ভালো লক্ষণ মনে হচ্ছে। তোমার কথা শুনে মনে হচ্ছে ওরা পেশাদার মিলিটারি নয়, কেবল ভাড়াটে গুন্ডা। রোহিত তার স্নাইপার রাইফেল সেট করছিল। মৈত্রীর কথা শুনে বলল, আমি 1 মিনিটে 2 জনকে সরিয়ে ফেলতে পারি। না, আমরা এখনই আগ্রাসী হতে চাই না। বরুণ, তুমি ড্রোন পাঠাও, দেখি ভেতরে কি আছে। বরুণ সঙ্গে সঙ্গে তার মিনি ড্রোন লঞ্চ করল। ড্রোনটি নিঃশব্দে বাংকারের দিকে উড়ে গেল। ছোট ক্যামেরাটি সরাসরি সিএসইউ টিমের ট্যাবলেট স্ক্রিনে লাইভ ফিড পাঠাতে লাগলো। ড্রোনের স্ক্রিনে দেখা গেল বাংকারের প্রবেশপথের ঠিক বাইরে 2টি লাশ পড়ে আছে। তাদের মুখ রক্তাক্ত, মনে হচ্ছে প্রচণ্ড নির্যাতন করা হয়েছে। মৈত্রী গম্ভীর কণ্ঠে বলল, এরা কারা? বরুণ দ্রুত স্ক্যান করে বলল, আমাদের ইন্টেল অনুযায়ী এরা ভারতীয় আর্মির নিখোঁজ হওয়া 2 অফিসার। ওদের শরীরে কোনো গুলি নেই, কিন্তু প্রচণ্ড মারধরের চিহ্ন স্পষ্ট। নিশাচর যদি এভাবে সেনা অফিসারদের ধরে নির্যাতন করে তাহলে ওর পরিকল্পনা অনেক বড়। ড্রোন বাংকারের ভেতরে প্রবেশ করাতেই সবাই হতবাক হয়ে গেল। বাংকারের ভেতরে কয়েকটি কন্টেনার দেখা গেল, যেগুলোর উপরে লেখা ওমেগা 99 চন্দ্রপথ। মৈত্রী চমকে উঠে বলল, এটা তো সেই কোড নেম যেটা আমরা হার্ড ড্রাইভে পেয়েছিলাম। বরুণ দ্রুত ছবি তুলে নিল। এগুলো কি রাসায়নিক অস্ত্র নাকি নিউক্লিয়ার কিছু? ঠিক তখনই বাংকারের এক কোণায় কিছু নড়াচড়া দেখা গেল। রুদ্রপ্রতাপ নির্দেশ দিলেন, ড্রোনের ক্যামেরা ওদিকে নিয়ে যাও। ক্যামেরার ফিডে দেখতে পাওয়া গেল একজন মানুষ মাটিতে পড়ে আছে, হাত পা বাঁধা। মুখটা পরিষ্কার দেখা যাচ্ছিল না, কিন্তু সিএসইউ টিম বুঝতে পারল এটাই ডক্টর অরিন্দম সেনগুপ্ত। মৈত্রী ফিসফিস করে বলল, আমরা যদি ওনাকে এখনই উদ্ধার না করি তাহলে ওনাকে আর জীবিত পাবো না। সাবধানে এগোতে হবে, নিশাচর হয়তো এখনো এখানে আছে। সিএসইউ টিম দ্রুত এবং নিঃশব্দে বাংকারের দিকে এগোতে লাগলো। বরুণ ও রোহিত পেছন থেকে কভার দিচ্ছিল। প্রবেশ পথে 2 জন পাহারাদার ছিল। রুদ্রপ্রতাপ ও মৈত্রী বিদ্যুৎ গতিতে তাদের ঘাড় মুচকে নিস্তেজ করে দিলেন। ভেতরে প্রবেশ করতেই তারা দেখতে পেলেন ডক্টর সেনগুপ্ত মাটিতে পড়ে কাতরাচ্ছেন। তার চোখে ভয় আর ক্লান্তির ছাপ স্পষ্ট। রুদ্রপ্রতাপ কাছে গিয়ে বললেন, ডক্টর সেনগুপ্ত, আমরা সিএসইউ থেকে এসেছি, আপনি নিরাপদ। তোরা দেরি করে ফেলেছিস। নিশাচর ও চলে যাচ্ছে। কোথায় কোথায় যাচ্ছে? হঠাৎই বাংকারের অন্য প্রান্তে তীব্র বিস্ফোরণের শব্দ হলো। ধোঁয়ার মধ্যে দিয়ে একটি ছায়া মূর্তি বেরিয়ে এলো। মুখ পুরো ঢাকা,
শুধু চোখ দুটো জ্বলজ্বল করছে। গভীর শীতল কণ্ঠে সে বলল, সিএসইউ, বাহ, তোরা সত্যিই দক্ষ, কিন্তু আমি তোদের জন্য অপেক্ষা করছিলাম। রুদ্রপ্রতাপ অস্ত্র তাক করলেন। তুই কে? ভেবেছিলাম এই প্রশ্নের উত্তরটা হয়তো তোদের জানা থাকবে। আমি নিশাচর। আমার কাজ অন্ধকারে থেকে পরিচালনা করা। তোরা আমাকে ধরতে পারবি না। চিন্তা করিস না, আমি কিন্তু তোদের সব কটাকে খতম করে দেব। তারপরই সে ধোঁয়ার মধ্যে মিশে গেল। বিস্ফোরণের ফলে বাংকার ভেঙে পড়তে শুরু করল। সিএসইউ টিম দ্রুত ডক্টর সেনগুপ্তকে তুলে নিল এবং বাইরে বেরিয়ে এলো। আমাদের এখান থেকে সরতে হবে, বাংকার যে কোনো সময় ধসে পড়বে। রুদ্রপ্রতাপ শেষবারের মতো বাংকারের দিকে তাকাল। নিশাচর কোথায় গেল? সে কি সত্যি পালিয়েছে নাকি কাছেই কোথাও আছে? মৈত্রী দ্রুত বলল, ডক্টর সেনগুপ্ত, চন্দ্রপথ প্রকল্পটা কি? চন্দ্রপথ ভারতের বিরুদ্ধে সবচেয়ে বড় ষড়যন্ত্র। এটা একটা সাইবার ওয়ারফেয়ার প্ল্যান, যার লক্ষ্য পুরো দেশের ইলেকট্রিক সিস্টেম ধ্বংস করে দেওয়া। চন্দ্রপথ প্রকল্পের রহস্য। সিএসইউ সদর দপ্তর, কুঞ্জন বাড়ি সিক্রেট সেফ হাউস। সামনে ডেস্কে রাখা ফাইলের পাতা উল্টে যাচ্ছিলেন রুদ্রপ্রতাপ চৌধুরী, কোড নেম জটায়ু। টেবিলের ওপারে বসে থাকা ডক্টর অনিরুদ্ধ সেনগুপ্ত ক্লান্ত দেখাচ্ছিলেন, কিন্তু তার চোখে মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট। উদ্ধার হওয়ার পর থেকে তিনি একবারও কিছু খেতে চাননি। সিএসইউ টিমের সবাই জানত এই মানুষটি গুরুত্বপূর্ণ তথ্য জানেন। রুদ্র ধীর কণ্ঠে বললেন, ডক্টর সেনগুপ্ত, আমরা সময় নষ্ট করতে চাই না। চন্দ্রপথ প্রকল্প ঠিক কি? ডক্টর সেনগুপ্ত এক মুহূর্ত চুপ করে থাকলেন, তারপর ধীরে ধীরে বলতে শুরু করলেন। চন্দ্রপথ আসলে ভারত সরকারের একটা অত্যন্ত গোপনীয় মহাকাশ গবেষণা প্রকল্প। এই প্রকল্পের মূল লক্ষ্যই ছিল পৃথিবীর কক্ষপথে এমন কিছু উপগ্রহ প্রতিস্থাপন করা যা শুধু সামরিক নজরদারির কাজ করবে না, বরং ভবিষ্যতের জন্য একটা অ্যান্টি স্যাটেলাইট ডিফেন্স নেটওয়ার্ক গড়ে তুলবে। এটা কি শুধুই নজরদারি নাকি কিছু বড় কিছু লুকিয়ে আছে এতে? এটা সাধারণ নজরদারি প্রোগ্রাম নয় মিস্টার চৌধুরী। চন্দ্রপথের সবচেয়ে গোপন দিক হলো এর কৌশলগত অস্ত্র ব্যবস্থা। প্রকল্পের একটা অংশ ছিল এমন উপগ্রহ তৈরি করা যা শত্রু দেশের গুরুত্বপূর্ণ সামরিক ও যোগাযোগ ব্যবস্থাকে মুহূর্তের মধ্যে বিকল করে দিতে পারবে। কিন্তু তিনি একটু থামলেন, যেন মনে মনে কিছু হিসেব করছেন। কিন্তু কয়েক মাস আগে আমাদের সিকিউরিটি সিস্টেমে একটা অস্বাভাবিক প্রবেশের চিহ্ন পাওয়া যায়। কেউ একজন প্রজেক্ট চন্দ্রপথের সমস্ত তথ্য হ্যাক করে নিয়েছিল। সাইবার টিম সেটি ট্রেস করবার আগেই তারা সার্ভার থেকে বেরিয়ে যায়। তখন থেকেই মনে হচ্ছিল ভারতের বিরুদ্ধে কোনো বড় কিছু ঘটতে চলেছে। সিএসইউ এর সাইবার বিশেষজ্ঞ নীল বন্দ্যোপাধ্যায় এতক্ষণ চুপচাপ শুনছিলেন। এইবার তিনি জিজ্ঞাসা করলেন, এই হ্যাকিংটা কোথা থেকে করা হয়েছিল? আমরা যে সূত্র পেয়েছিলাম সেটা ইঙ্গিত করছিল চীন পাকিস্তান সীমান্তের কোনো এক জায়গা থেকে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই পুরো বিষয়টা এত নিখুঁতভাবে করা হয়েছে যে মনে হচ্ছে কাজটা কোনো সাধারণ হ্যাকার বা এজেন্সির নয়, বরং এর পেছনে উচ্চ পর্যায়ের কোনো শক্তি রয়েছে। রুদ্রপ্রতাপ চৌধুরী চোখ বন্ধ করলেন কয়েক সেকেন্ডের জন্য। তার অভিজ্ঞতা বলছিল এটি শুধুই একটি তথ্য চুরির ঘটনা নয়,
এর পেছনে নিশ্চয়ই বড় কিছু আছে। তিনি ধীরে ধীরে বললেন, ডক্টর সেনগুপ্ত, আপনি ঠিক কি বলতে চাইছেন? চন্দ্রপথ প্রকল্পের কৌশলগত অস্ত্র ব্যবহার নিয়ন্ত্রণ এখন শত্রুর হাতে? ডক্টর সেনগুপ্ত এক মুহূর্ত চুপ থেকে আস্তে আস্তে বললেন, আমি নিশ্চিত নই, তবে এইটুকু বলতে পারি, যদি তারা প্রকল্পের মূল কোড ডিক্রিপ্ট করে ফেলে তাহলে ভারত এক ভয়ঙ্কর বিপদের মুখে পড়বে। কারণ এই সিস্টেম একবার সক্রিয় হয়ে গেলে সেটা সম্পূর্ণভাবে একটা সাইবার ওয়ারফেয়ার অস্ত্রে পরিণত হবে। ঘরে নীরবতা নেমে এলো। সিএসইউ টিমের সবাই একে অপরের দিকে তাকালো। রুদ্রপ্রতাপ ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বললেন, এবার আমাদের কাজ শুরু হলো। আমাদের আগে জানতে হবে কে বা কারা এই হ্যাকিং এর পেছনে আছে, আর তার জন্য আমাদের যেতে হবে মাঠে। সিএসইউ সদর দপ্তর, কুঞ্জন বাড়ি, সিক্রেট সেফ হাউস। রাত গভীর হলেও সিএসইউ টিমের কেউ বিশ্রামের সুযোগ পাচ্ছিল না। চারিদিকের বিশাল স্ক্রিনে ভারতের বিভিন্ন শহরের মানচিত্র ভেসে উঠছিল, তার সঙ্গে লাল হলুদ আলোর ঝলকানি। নীল বন্দ্যোপাধ্যায়, সিএসইউ এর প্রধান সাইবার বিশেষজ্ঞ, দ্রুত কিবোর্ডে আঙুল চালাচ্ছিলেন, মুখে স্পষ্ট উত্তেজনার ছাপ। রুদ্রপ্রতাপ চৌধুরী ওরফে জটায়ু তার পাশেই দাঁড়িয়েছিলেন, ঠান্ডা কিন্তু তীক্ষ্ণ দৃষ্টিতে স্ক্রিনের দিকে তাকিয়ে। সারা দেশের সাইবার নেটওয়ার্কে ঠিক কি ঘটছে নীল? এটা একেবারেই সাধারণ সাইবার হামলা নয় স্যার। আমরা কিছু অদ্ভুত সিগন্যাল ট্রেস করেছি। ভারতের বিভিন্ন শহরে একই সময়ে হ্যাকিংয়ের চেষ্টা হয়েছে। দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কলকাতা, এই সব জায়গাতেই ঠিক একই টাইমে। রুদ্র এক মুহূর্ত চুপ করে রইলেন, তারপর ধীর গলায় বললেন, তুমি কি নিশ্চিত যে এগুলো চন্দ্রপথ প্রকল্পের সঙ্গে সম্পর্কিত? 100% শিওর না, তবে কিছু মিল পাচ্ছি। দেখুন, এই হামলাগুলো কেবল সরকারি নেটওয়ার্ক বা ব্যাংকিং সিস্টেমের ওপর হয়নি, বরং এটা বিদ্যুৎ কেন্দ্র, ট্রাফিক কন্ট্রোল সিস্টেম, এমনকি এয়ার ট্রাফিক কন্ট্রোলকেও টার্গেট করেছে। সিএসইউ এর সাইবার অ্যানালিস্ট রাহুল স্ক্রিনের দিকে ইশারা করে বলল, স্যার দেখুন, ব্যাঙ্গালোর আর মুম্বাইয়ের দুটি ডেটা সেন্টার কিন্তু সম্পূর্ণ শাটডাউন হয়ে গেছে। রুদ্রপ্রতাপ চেয়ার টেনে বসলেন, কপালে ভাঁজ। মানে কেউ আমাদের পুরো দেশকে অন্ধকারে ফেলার পরিকল্পনা করছে, তাই তো? ডক্টর সেনগুপ্ত এতক্ষণ চুপ ছিলেন, এবার ধীরে ধীরে বললেন, আমি আগেই বলেছিলাম, এই চন্দ্রপথ প্রকল্প শুধু নজরদারি স্যাটেলাইট নয়, এটা ভারতের গুরুত্বপূর্ণ নেটওয়ার্কের উপর সরাসরি নিয়ন্ত্রণ রাখতে সক্ষম। এখন যদি কেউ আমাদের সিস্টেমকে ধীরে ধীরে অকেজো করে দেয়, তাহলে এক সময় দেশের প্রতিরক্ষা ব্যবস্থাটাই অকার্যকর হয়ে পড়বে। এর মানে এটা একটা ওয়ার্ম আপ। কেউ আমাদের পরীক্ষা করছে, আমাদের প্রতিক্রিয়া বোঝার চেষ্টা করছে। এক্স্যাক্টলি স্যার। এরা সরাসরি আঘাত করছে না, বরং আমাদের সাইবার প্রতিরক্ষা ব্যবস্থা কোথায় দুর্বল সেটি পরীক্ষা করছে। আর সবচেয়ে খারাপ ব্যাপার হলো, আমরা এখনো জানি না যে এক্স্যাক্টলি এর পেছনে কে আছে। রুদ্রপ্রতাপ এক মুহূর্ত ভাবলেন, তারপর উঠে দাঁড়িয়ে বললেন, আমাদের হাতে বেশি সময় নেই। রাহুল, আমি চাই তোমরা এই সমস্ত হ্যাকিংয়ের সোর্স লোকেট করো। আমাকে জানাও, এগুলো কি পাকিস্তান বা চীনের কোনো হ্যাকার গ্রুপের কাজ, নাকি এর পেছনে নতুন কোনো শক্তি কাজ করছে? নীল দ্রুত ল্যাপটপ স্ক্রিনের দিকে ঝুঁকলেন। রাহুল ইতিমধ্যে কিছু প্রাথমিক ডেটা বিশ্লেষণ শুরু করে দিয়েছে। ডক্টর সেনগুপ্ত গম্ভীর গলায় বললেন, আমার মনে হচ্ছে নিশাচর নামটা এখানে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা যদি এই নামের আসল ব্যক্তি বা সংগঠনকে খুঁজে বের করতে পারি, তাহলে হয়তো এই হামলার আসল কারণও বুঝতে পারবো। তাহলে নিশাচরকে খুঁজে বার করাই আমাদের পরবর্তী লক্ষ্য। সারা দেশে একাধিক সাইবার হামলার সূত্র ধরে সিএসইউ টিম বিভিন্ন জায়গায় অভিযান শুরু করল। প্রতিটি ধাপে নতুন কিছু তথ্য উঠে আসতে লাগলো, যা এক অজানা শত্রুর ছায়াকে
আরও স্পষ্ট করে তুলছিল। সিএসইউ এর সাইবার অ্যানালিস্ট নীল বন্দ্যোপাধ্যায় প্রথম যে সূত্রটি খুঁজে পান তা ছিল দিল্লির একটি অপ্রচলিত ডেটা সেন্টারের সার্ভারে অদ্ভুত কার্যকলাপ। রাতের অন্ধকারে রুদ্রপ্রতাপ চৌধুরীর নেতৃত্বে সিএসইউ এর একটি দল সেখানে অভিযান চালায়। ভেতরে ঢুকতেই দেখা গেল সার্ভার রুমের সব ফাইল মুছে ফেলা হয়েছে, কিন্তু নীল তার পোর্টেবল ডিভাইস দিয়ে দ্রুত কিছু এনক্রিপ্টেড লগ উদ্ধার করল। স্যার, এখানে কয়েকটা কোডেড বার্তা পেয়েছি। দেখুন, কয়েকটি ফাইলের নাম কীরকম অদ্ভুত। N13, শ্যাডো প্রোটোকল, ফ্যান্টম হ্যান্ড। এগুলো কি কোনো সংবাদের কোড নাকি বিশেষ কোনো সংগঠনের সংকেত? দ্রুত বলছি না, তবে এগুলো এক ধরনের ভুয়ো ফাইল নেমও হতে পারে, যাতে আসল তথ্যটা লুকিয়ে রাখা যায়। এই অভিযানের শেষ মুহূর্তে নীল একটি গুরুত্বপূর্ণ ফোল্ডার উদ্ধার করে। সেখানে লেখা ছিল অপারেটিভ নিশাচর। তাহলে সন্দেহ সত্যি। এখন আমাদের পরবর্তী অভিযান কোথায় হবে সেটা নিশ্চিত করতে হবে আমাদের। নীল ও রাহুলের বিশ্লেষণে দেখা গেল বেঙ্গালুরুর একটি হাইটেক কম্পিউটার ফার্মে সাম্প্রতিক সময় কিছু অদ্ভুত লেনদেন হয়েছে। সেখান থেকে একটি সন্দেহভাজন আইপি ট্র্যাক করা যায়। সিএসইউ এর সদস্য অনন্যা কৌশিক ও তার দল সেখানে অভিযান চালায়। আমরা সন্দেহ করছি এখানে কোনো স্লিপার এজেন্ট কাজ করছে। কেউ হয়তো বাইরের শক্তির হয়ে আমাদেরই দেশের তথ্য পাচার করছে। সন্দেহভাজন এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে আটক করা হয়, যার কাছ থেকে চন্দ্রপথ প্রকল্পের কিছু এনক্রিপ্টেড তথ্য পাওয়া যায়। সেই ব্যক্তির ফোন থেকে আরও একটি কোডেড মেসেজ উদ্ধার হয়। N-13 is active. Await further orders. রুদ্রপ্রতাপ সেই বার্তা দেখে বললেন, তাহলে এটাই আমাদের মূল ক্লু। আমাদের দ্রুত N13 এর আসল পরিচয় বার করতে হবে। এরই মধ্যে সিএসইউ টিম জানতে পারে কলকাতার এক পুরনো ডকইয়ার্ডে কিছু সন্দেহজনক বার্তা আদান প্রদান হচ্ছে। রাতের অন্ধকারে অভিযান চালিয়ে সিএসইউ এর সদস্যরা এক গোপন ট্রান্সমিশন সেখানে খুঁজে পায়, যেখানে বিদেশি সিগন্যাল ট্রেস করা হয়। নীল দ্রুত রেডিও ট্রান্সমিশন রেকর্ড করে শোনায়, N13 is in position. Phantom hand will execute in 72 hours. তাহলে আমাদের হাতে মাত্র 72 ঘন্টা আছে। এই ফ্যান্টম হ্যান্ড কি বা কি? নীল দ্রুত কিছু কোড ব্রেক করার চেষ্টা করে এবং বলে, স্যার, আই থিঙ্ক ফ্যান্টম হ্যান্ড কোনো একটা মিশনের কোড নেম, যা ভারতের ওপর কোনো বড় আকারের ধ্বংসাত্মক হামলার সংকেত হতে পারে। ষড়যন্ত্রকারী যেই হোক, এবার তাদের মুখোশ খুলে ফেলতে হবে। N13, নিশাচর, ফ্যান্টম হ্যান্ড, সব কিছুর যোগসূত্র বের করতে হবে এবং তার জন্য আমাদের আরও গভীরে যেতে হবে। সিএসইউ সদর দপ্তর, গোপন অপারেশন রুম। সিএসইউ এর মূল টিম স্ক্রিনের সামনে বসেছিল। বিশাল মনিটরে দেশের মানচিত্র, সার্ভেলেন্স ফুটেজ এবং সাইবার হামলার লগ একসঙ্গে চলছিল। প্রতিটি ক্লু ধাপে ধাপে বিশ্লেষণ করা হচ্ছিল। জটায়ু হাত গুটিয়ে দাঁড়িয়েছিলেন, তার মুখে কঠোর মনোযোগের ছাপ। নীল, এখনো পর্যন্ত যা তথ্য সংগ্রহ করেছি তা বিশ্লেষণ করে একটা রিপোর্ট দাও। নীল দ্রুত স্ক্রিনে কিছু টাইপ করলো, তারপর বলল, আমরা নিশ্চিত হয়েছি N13 শুধুমাত্র একটি কোড নেম নয়, এটি সম্ভবত একজন ব্যক্তি বা ওই গোষ্ঠীর নাম, যারা ভারত বিরোধী সাইবার এবং স্ট্র্যাটেজিক হামলার নেতৃত্ব দিচ্ছে। রাহুল একটি নতুন ডকুমেন্ট স্ক্রিনে তুলে ধরল। আমরা বেশ কিছু এনক্রিপ্টেড বার্তা ধরতে পেরেছি। এখানে কিছু সংকেত রয়েছে যা মনে হচ্ছে ফ্যান্টম হ্যান্ড নামে একটি পরিকল্পনার সঙ্গে যুক্ত। স্ক্রিনে একটি নতুন কোডের মেসেজ ফুটে উঠল। ফেজ 2 ইনিশিয়েটেড, N-13 অ্যাক্টিভ, অ্যাওয়েটিং সিগন্যাল ফর ফ্যান্টম হ্যান্ড। ডক্টর সেনগুপ্ত এবার প্রথম মুখ খুললেন। ফ্যান্টম হান্ট, এর মানে যদি কোনো ধ্বংসাত্মক পরিকল্পনা হয়ে থাকে তবে আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই। N-13 হয়তো চূড়ান্ত ধাপে যাওয়ার জন্য অপেক্ষা করছে। অনন্যা কৌশিক কিছু ফাইল সামনে রাখল।
স্যার, আমরা যে সন্দেহভাজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে বেঙ্গালুরু থেকে ধরেছি তাকে জিজ্ঞাসাবাদও করেছি। সেখানে জানা গেছে M13 নামটি সে একটি সিক্রেট ফোরামের মাধ্যমে পেয়েছে, যেখানে অজ্ঞাত পরিচয়ের কিছু লোক ভারতের সামরিক ও সাইবার নিরাপত্তার ব্যবস্থা নিয়ে এবং তার দুর্বলতা নিয়ে আলোচনা করছিল। তাহলে এর মানে এটি শুধুমাত্র পাকিস্তান বা চীনের ষড়যন্ত্র নয়, বরং এর পেছনে আরো গভীর কোনো নেটওয়ার্ক আছে। নীল এবার আরো গুরুত্বপূর্ণ তথ্য দিল। স্যার, আমরা একটি ট্রেস পেয়েছি, একটি সন্দেহজনক আইপি অ্যাড্রেস যা বিভিন্ন সময়ে ভারতের সাইবার হামলার সঙ্গে যুক্ত ছিল। সেই আইপি ট্র্যাক করতে গিয়ে দেখি একটি রুট করা হয়েছে দুবাই, ইস্তাম্বুল এবং লন্ডনের কয়েকটি সার্ভারের মাধ্যমে। রাহুল দ্রুত আরও একটি তথ্য যোগ করল। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, শেষবার এটি ট্র্যাক করা হয়েছিল ভারতের মধ্যপ্রদেশ থেকে। কেউ আমাদের দেশের মধ্যেই বসে এই হামলার নেতৃত্ব দিচ্ছে। রুদ্রপ্রতাপ এবার উঠে দাঁড়ালেন। M13 আমাদের দেশের মধ্যেই আছে এবং সে তার পরবর্তী ধাপের জন্য অপেক্ষা করছে। অনন্যা, আমাদের বেঙ্গালুরু অভিযানে ধরা পড়া ইঞ্জিনিয়ারকে আরো কড়া জেরা করো। আমি চাই সে স্বীকার করুক M13 সম্পর্কে তার আরো কোনো সংযোগ আছে কিনা। নীল একটি লাল মার্ক করা লোকেশন দেখিয়ে বলল, এই লোকেশনটি সবচেয়ে সন্দেহজনক। মধ্যপ্রদেশের একটি পরিত্যক্ত সামরিক বাংকারের আশেপাশে বেশ কিছু সিগন্যাল পেয়েছি যেখানে M13 সক্রিয় হয়েছিল। আমাদের পরবর্তী অভিযান সেখানেই হবে। এবার সত্যিকারের শিকার ধরতে হবে। সবাই হতভম্ব হয়ে গেল। তাহলে আমাদের হাতে সময় খুবই কম। নিশাচরকে আমাদের থামাতেই হবে। মধ্যপ্রদেশের পরিত্যক্ত সামরিক বাংকার সিএসইউ এর একটি বিশেষ অপারেশনাল দল নিশাচরের অবস্থান শনাক্ত করেছে। রাত গভীর হতে না হতেই রুদ্রপ্রতাপের নেতৃত্বে টিম সেখানে পৌঁছালো। আশপাশটা নীরব, কিন্তু অদৃশ্য বিপদের ইঙ্গিত দিচ্ছে। রাত্রির অন্ধকারে টিম স্টিলথ মোডে ঢুকে পড়ল। রুদ্রপ্রতাপ, অনন্যা, রাহুল এবং নীল সবার হাতে সাইলেন্সার লাগানো বিশেষ অস্ত্র। সতর্ক থাকো, নিশাচর ও তার দল এখানেই আছে, কিন্তু আমরা এখনো জানি না তারা ঠিক কোথায় অবস্থান করছে। হঠাৎ একটি কন্টেনারের পেছন থেকে শব্দ হলো। সিএসইউ টিম তৎক্ষণাৎ সতর্ক হয়ে গেল। মুভমেন্ট ডান দিকে, আমি কভার দিচ্ছি। অনন্যা, তুমি লেফটে যাও। অনন্যা সিগন্যাল দিয়ে বাম দিকে এগোলো। কয়েক সেকেন্ডের মধ্যেই ভেতর থেকে একদল অস্ত্রধারী আক্রমণ করলো। গুলি ছুটল চারিদিক থেকে। সিএসইউ টিম কভার নিয়ে দ্রুত পাল্টা আক্রমণ শুরু করলো। নিশাচরের দল সংখ্যায় বেশি হলেও সিএসইউ এর প্রশিক্ষণ এবং কৌশলগত দক্ষতা তাদেরকে টিকে থাকতে দিল না। একজন মুখোশধারী শত্রু পেছন থেকে সিএসইউ এর এক সদস্যর দিকে ছুটে এলো, কিন্তু ঠিক তখনই নীল দ্রুত টার্গেট করে একটি নিখুঁত শট নিল। টেক ডাউন 1। একজন দুর্ধর্ষ সৈন্যের মতো রুদ্রপ্রতাপ সামনে এগোলেন। দুই হাতেই অস্ত্র, নিখুঁত নিশানায় একের পর এক শত্রুকে কাবু করলেন। নিশাচর কোথায়? আমাদের এখনই ওকে ধরতে হবে। ঠিক তখনই হেডসেটে নীলের কণ্ঠ ভেসে এলো, টিম, এর সামনে আরও 3 জন আছে। স্যার, নিশাচর পালানোর চেষ্টা করছে। সে পশ্চিম দিকের ভূগর্ভস্থ টানেলটা ব্যবহার করছে। রুদ্রপ্রতাপ এক মুহূর্ত দেরি করলেন না। দ্রুত পাশের ধ্বংসস্তূপ পেরিয়ে পশ্চিম দিকে ছুটলেন। তিনি দেখতে পেলেন একজন লম্বা কালো পোশাক পরা একটি ব্যক্তি দ্রুত ভূগর্ভস্থ টানেলের দিকে দৌড়াচ্ছে। নিশাচর, থামো! কিন্তু নিশাচর থামল না। সে দ্রুত টানেলের ভেতর ঢুকে গেল। সিএসইউ টিম পেছনে ধাওয়া করলো, কিন্তু হঠাৎই বুম! একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে গেল। নিশাচর টানেলে প্রবেশের পরেই সে একটি বিস্ফোরক ডিভাইস সক্রিয় করছিল, যাতে সিএসইউ তার পিছু নিতে না পারে। ধুলোর কুয়াশায় টানেলের মুখ বন্ধ হয়ে গেল। শালা, এই লোকটা প্ল্যান করে আমাদের ফাঁকি দিল। কিন্তু সে বেশিক্ষণ পালিয়ে থাকতে পারবে না। আমরা ওকে খুঁজে বের করবই। রুদ্রপ্রতাপ ধুলোর স্তূপের দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, নিশাচর, তুমি পালিয়ে বাঁচবে না। আমরা খুব শিগগিরই তোমাকে খুঁজে বার করব।
সিএসইউ এর সদর দপ্তরে অভিযান শেষে সবাই ফিরে এসেছে। নিশাচর পালিয়ে গেলেও তাদের হাতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এসেছে, যা ভারত বিরোধী ষড়যন্ত্রের গভীরে যেতে সাহায্য করবে। তবে এরই মাঝে এক নতুন সম্পর্কের সূচনা হচ্ছে, যেখানে প্রেম, সন্দেহ আর বিশ্বাসঘাতকতার ধোঁয়াশা একে অপরের সাথে মিশে যাচ্ছে। সিএসইউ এর বিশেষ সাইবার এক্সপার্ট অনন্যার দায়িত্ব ছিল সন্দেহভাজন তথ্য বিশ্লেষণ করা। এই কাজে তাকে সাহায্য করছিল এক সিভিলিয়ান সাইবার বিশেষজ্ঞ, যার নাম ছিল আরবাজ শেখ। আরবাজ একজন দক্ষ সাইবার ফরেন্সিক বিশেষজ্ঞ, যাকে সিএসইউ অস্থায়ীভাবে তাদের একটি মিশনে যুক্ত করেছে। তবে সে নিজেও কিছুটা সন্দেহের তালিকায় আছে, কারণ তার অতীত সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। অনন্যা প্রথম থেকেই আরবাজের উপর একটা নজর রাখছিল, কিন্তু যতই সে তাকে পর্যবেক্ষণ করছিল ততই তার প্রতি এক অদ্ভুত আকর্ষণ বোধ করছিল। সিএসইউ এর সদর দপ্তরে এক কোণে আরবাজ তার ল্যাপটপে কিছু এনক্রিপ্টেড ফাইল বিশ্লেষণ করছিল। অনন্যা ধীর পায়ে তার দিকে এগিয়ে এলো। ফাইলগুলো থেকে কিছু বের করতে পেরেছো? তুমি এত সন্দেহের চোখে তাকাচ্ছ কেন আমার দিকে? আমি কি সত্যি সিএসইউ সন্দেহভাজন তালিকায় আছি নাকি? অনন্যা একটু থমকে গেল। এখনো নিশ্চিত নই, তবে হ্যাঁ, তুমি একদম পরিষ্কারও নও। আরবাজ এবার পুরোপুরি তাকালো তার দিকে। বিশ্বাস করা কঠিন, তাই না? বিশ্বাস করতে হলে তার প্রমাণ দরকার। আরবাজ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, বিশ্বাস তো প্রমাণের জিনিস নয়, অনুভবের জিনিস। আমি তোমাকে কোনো প্রমাণ দিতে পারবো না, তুমি চাইলে শুধু সময়টুকু দিতে পারি। অনন্যা কিছু না বলে চুপ করে গেল। তার অভ্যন্তরে কিছু একটা যেন নরম হয়ে আসছিল। এরপর থেকে সিএসইউ সদর দপ্তরে যখনই অনন্যা আরবাজের সামনে এসেছে, তখনই এক অদ্ভুত টান অনুভব করেছে। একদিন রাতে সিএসইউ এর এক গোপন কনফারেন্সের পর অনন্যা তাকে একান্তে ডেকে নিল। আমার একটা প্রশ্নের সত্যি উত্তর দাও তো, তুমি কি সত্যিই আমাদের দলে আছো, নাকি অন্য কোনো উদ্দেশ্যে এখানে রয়েছো? আরবাজ গভীর দৃষ্টিতে তার চোখের দিকে তাকিয়ে বলল, দেখো, তুমি যদি জানতে চাও যে আমি কি, তাহলে আরো গভীরে দেখতে হবে তোমায়। অনন্যা, শুধু আমার অতীত নয়, আমার বর্তমানটুকু তোমায় জানতে হবে। এই কথার অর্থ বোঝার চেষ্টা করল অনন্যা। তার মনে আরও সন্দেহ জাগল, তবে সেই সন্দেহের ভেতরেই কোথাও যেন বিশ্বাসের সূচনা হচ্ছিল। কয়েকদিন পর এক ঝড় বৃষ্টির রাতে সিএসইউ সদর দপ্তরের ব্যালকানিতে একা দাঁড়িয়েছিল অনন্যা। আরবাজ নিঃশব্দে এসে পাশে দাঁড়ালো। হাই, আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, তুমি কি সবসময় এতই চিন্তায় থাকো? কিছু কিছু প্রশ্নের উত্তর আমি এখনো পাইনি। কিছু উত্তর সময়ের সঙ্গেই আসে, বুঝলেন? তখনই একটি বজ্রপাত হলো। হঠাৎই অনন্যা ভারসাম্য হারালো। আরবাজ দ্রুত তার হাত ধরে ফেলল। সেই মুহূর্তে দুজনের চোখ একে অপরের সঙ্গে আটকে গেল। একটা বিদ্যুৎ তরঙ্গ যেন শরীরের ভেতর দিয়ে বয়ে গেল অনন্যার। তুমি কি সত্যি তোমার সম্পর্কে কিছু লুকোচ্ছ? আমি শুধু তোমার উত্তর পাওয়ার অপেক্ষায় আছি অনন্যা। একটি অন্ধকার ষড়যন্ত্রের ইঙ্গিত পাওয়া গেল। পরদিন সিএসইউ টিম যখন একটি নতুন মিশনের জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখন হঠাৎ একটি অদ্ভুত ঘটনা ঘটল। সিএসইউ এর সার্ভার রুম থেকে কিছু গোপন তথ্য ফাঁস হয়ে গেল। সিসিটিভি ফুটেজে দেখা গেল মাঝরাতে কেউ একজন সার্ভারে প্রবেশ করছিল, কিন্তু অবাক করার মতন ব্যাপার, ক্যামেরায় সেই ব্যক্তির মুখ পরিষ্কার দেখা যায়নি। সবাই যখন সন্দেহের দৃষ্টি ঘুরিয়ে তাকালো, তখন রুদ্রপ্রতাপ ধীরে ধীরে বলল, আমাদের দলে একজন বিশ্বাসঘাতক আছে এবং সে আমাদের খুব কাছের কেউ। অনন্যার মনে তখন একটাই প্রশ্ন, আরবাজ কি সত্যি নির্দোষ? সিএসইউ সদর দপ্তরের কনফারেন্স রুমের বাতাসে এক ধরনের অস্থিরতা ঘুরে বেড়াচ্ছিল।
সার্ভার রুম থেকে তথ্য ফাঁস হওয়ার পর সন্দেহের চোখ ছিল কয়েকজনের ওপর। তবে সবচেয়ে বেশি সন্দেহ গিয়েছিল আরবাজ শেখের দিকে। রুদ্রপ্রতাপ কঠোর স্বরে বললেন, আমাদের দলেই একজন আছে যে হয়তো আমাদের বিপক্ষে কাজ করছে। এটা দেশের নিরাপত্তার প্রশ্ন, কোনো ছাড় দেওয়া হবে না। সবাই নীরব হয়ে গেল। অনন্যা এক কোণে দাঁড়িয়েছিল, তার চোখের কোণে ছিল দ্বিধা। অভিযুক্ত ব্যক্তির নাম আরবাজ শেখ। সন্দেহটা স্বাভাবিক ছিল, কারণ তার অতীত সম্পর্কে কেউই পুরোপুরি নিশ্চিত ছিল না। সিএসইউ তাকে অস্থায়ীভাবে দলে নিয়েছিল তার দক্ষতার জন্য, কিন্তু এখন মনে হচ্ছে সেই সিদ্ধান্ত ভুল ছিল। সিএসইউ টিমের অন্যতম সদস্য বিক্রম চিৎকার করে উঠল, আমি প্রথম থেকেই বলছিলাম এই ছেলেটা ঠিক নয়। আমাদের সার্ভার থেকে তথ্য ফাঁস হয়েছে, আর ঠিক এই সময়েই সে এখানে এসেছে। কাকতালীয় হতে পারে না। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব, তার ব্যাখ্যা শুনতে চাই। কনফারেন্স রুমের দরজা খুলে গেল। আরবাজ শেখকে নিয়ে আসা হলো। তার চোখে দ্বিধার কোনো ছাপ ছিল না, বরং সে দৃঢ় আত্মবিশ্বাসী ভঙ্গিতে রুদ্রপ্রতাপের দিকে তাকালো। তুমি কি জানো সিএসইউ এর সবচেয়ে গোপন তথ্যের কিছু অংশ ফাঁস হয়ে গেছে? জানি, আর আমি নিজেও সেটা খুঁজে বার করার চেষ্টা করছিলাম। খুঁজে বের করার চেষ্টা করছিলে নাকি তুমি নিজেই সেটা করেছো? যদি আমি বিশ্বাসঘাতক হতাম তাহলে এত সহজে আপনাদের হাতে ধরা দিতাম না। অনন্যা এতক্ষণ চুপ করেছিল, এবার সে বলল, তাহলে সত্যিটা বলো আরবাজ, তুমি কে আর কেনই বা তোমার পরিচয় নিয়ে এত রহস্য? আরবাজ কিছুক্ষণ নীরব থাকলো, তারপর ধীরে ধীরে বলল, আমার নাম আসলে আরবাজ শেখ নয়। ঘরের সবাই চমকে উঠল। তাহলে তোমার আসল নাম কি? তাহলে শুনুন, আমার নাম আসলে অরবিন্দ শঙ্করন। আমি কর্ণাটকের একজন ব্রাহ্মণ পরিবারের সন্তান। ঘরের মধ্যে যেন বিস্ফোরণ ঘটল। তুমি মজা করছো? না, আমি কোনো মজা করছি না বিক্রম। আমি সবটা বলছি। আমার জন্ম হয় এক হিন্দু পরিবারে, কিন্তু আমার বাবা ছিলেন একজন র এজেন্ট। একটা মিশনের সময় পাকিস্তানে কাজ করতে গিয়ে তিনি ধরা পড়েন এবং পাকিস্তানি গোয়েন্দারা তাকে নির্মমভাবে হত্যা করে। আমার মা তখনই আমাকে নিয়ে দিল্লি চলে আসেন। আমার বাবার পরিচয় গোপন রাখতে এবং আমাদের সুরক্ষার জন্য আমার মা আমাকে মুসলিম নাম দেন। আরবাজ শেখ আমার বর্তমান নাম। তুমি আমাদের আগে বলনি কেন? কারণটা আমি জানতাম যে আমার এই মুসলিম নামই একদিন সন্দেহের কারণ হয়ে দাঁড়াবে। আমি শুধু অপেক্ষা করছিলাম সেই দিনের জন্য যখন সত্যটা প্রমাণ করতে হবে। আমরা তোমার পরিচয় নিশ্চিত করতে চাই। তোমার কথা প্রমাণ করার উপায় আছে? আমার বাবার ফাইল রয়ের গোপন আর্কাইভে আছে। তার কোড নেম ছিল শঙ্খ। তুমি সেটা যাচাই করতে পারো। আর আমার নিজের পরিচয় যাচাই করতে চাইলে আমার কর্ণাটকের গ্রামের রেকর্ড একটু ঘেটে দেখতে পারো। আমি সেখানে অরবিন্দ শঙ্করন নামেই জন্মেছিলাম। রুদ্রপ্রতাপ চুপ করে গেল। সে জানত রয়ের ফাইল নকল করা সম্ভব নয়। যদি সত্যি শঙ্খ নামে একজন এজেন্ট থেকে থাকেন তবে আরবাজ নির্দোষ। 1 ঘন্টা পর সিএসইউ এর টেকনিক্যাল টিম রয়ের সঙ্গে যোগাযোগ করল। কিছুক্ষণের মধ্যেই রিপোর্ট এলো, শঙ্খ নামে এক র এজেন্ট সত্যিই ছিলেন, যিনি পাকিস্তানে নিহত হয়েছিলেন। তার একমাত্র সন্তান ছিল অরবিন্দ শঙ্করন, যাকে সুরক্ষার জন্য অন্য পরিচয় বড় করা হয়। রুদ্রপ্রতাপ গভীরভাবে তাকালো আরবাজের দিকে। তুমি আমাদের ভুল প্রমাণ করলে অরবিন্দ। আমার নাম যাই হোক, আমার হৃদয়ে আমি শুধু একজন ভারতীয়। অনন্যা এবার একটু এগিয়ে এসে বলল, আমি বিশ্বাস করি তুমি আমাদের দলে থাকলে সিএসইউ আরো শক্তিশালী হবে। তাহলে ঠিক আছে, সিএসইউ এর সদস্য হিসেবে তোমাকে স্বাগত জানাই অরবিন্দ শঙ্করন। সবাই এবার ধীরে ধীরে বুঝতে পারল সত্য শুধু চোখে দেখা যায় না, হৃদয় অনুভব করতে হয়। সিএসইউ এখন আরো শক্তিশালী, কারণ তার একজন যোগ্য সৈনিক পেয়েছে। সে ধর্ম জাতপাত নয়, বরং
দেশের জন্য জীবন দিতে প্রস্তুত। সিএসইউ সদর দপ্তরের কনফারেন্স রুমে টান টান উত্তেজনা। বিশাল স্ক্রিনে একাধিক গোয়েন্দা রিপোর্ট, স্যাটেলাইট চিত্র এবং হ্যাক করা কিছু এনক্রিপ্টেড বার্তা প্রদর্শিত হচ্ছে। টেবিলের চারপাশে বসে আছেন রুদ্রপ্রতাপ, বিক্রম, অনন্যা এবং সত্য নির্দোষ প্রমাণিত অরবিন্দ শঙ্করন অর্থাৎ আরবাজ শেখ। রুদ্রপ্রতাপ চোখ সরু করে স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন। নিশাচর আর তার দলবলের উদ্দেশ্য এতদিন পরিষ্কার ছিল না, কিন্তু সাম্প্রতিক ডেটা বিশ্লেষণ করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে এসছে। তাহলে কি নিশাচর শুধুই সাইবার হামলা চালাচ্ছে, নাকি এর পিছনে আরো বড় কিছু রয়েছে? সাইবার হামলা তো শুধু শুরু। আমাদের হাতে থাকা তথ্য বলছে নিশাচর ভারতের গুরুত্বপূর্ণ পরিকাঠামোতে আঘাত হানার পরিকল্পনা করছে। সবার চোখ স্ক্রিনের দিকে চলে গেল। সিএসইউ এর অন্যতম দক্ষ সাইবার বিশেষজ্ঞ অমিতাভ বিশদ ব্যাখ্যা দিতে শুরু করল। আমরা নিশাচরের কিছু কোডেড বার্তা ডিক্রিপ্ট করতে পেরেছি। সেখানে একাধিক শহরের নাম উল্লেখ আছে: দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, কলকাতা, চেন্নাই। কিন্তু আমরা বুঝতে পারছিলাম না ঠিক কি পরিকল্পনা আছে ওদের। আচ্ছা, আমরা এই হামলাগুলোকে নিছক হ্যাকিং হিসাবেই দেখব, নাকি এর গভীরে আরো কিছু আছে? অমিতাভ মাউস ক্লিক করতেই স্ক্রিনে একটি ম্যাপ ফুটে উঠল। দেখুন, নিশাচর যেসব স্থানে হামলা চালিয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ইন্ডিয়া পাওয়ার গ্রিড, ব্যাংকিং নেটওয়ার্ক, রেলওয়ে সিস্টেম এবং প্রতিরক্ষা সংস্থার কমিউনিকেশন চ্যানেল। রুদ্রপ্রতাপ এবার উঠে দাঁড়ালেন। অর্থাৎ নিশাচরের পরিকল্পনা ভারতকে প্রযুক্তিগত দিক থেকে অচল করে দেওয়া। এটা কি কেবল সাইবার যুদ্ধ, নাকি সামরিক আক্রমণের ভূমিকা? সবার মনে একই প্রশ্ন। সিএসইউ এর একজন তথ্য বিশ্লেষক তানিশা স্ক্রিনে আরো কিছু ডকুমেন্ট তুলে ধরল। নিশাচরের সংগঠনের গভীরে ঢুকে আমরা কিছু নাম পেয়েছি, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য এসেছে সম্প্রতি হ্যাক করা এক ফাইল থেকে। ফাইলটির নাম ছিল প্রজেক্ট কালী। প্রজেক্ট কালী? এটা আবার কি? প্রজেক্ট কালী হচ্ছে নিশাচরের মাস্টার প্ল্যান। এর মাধ্যমে তারা ভারতের বিদ্যুৎ ব্যবস্থা পুরোপুরি বন্ধ করে দিতে চায়, যাতে দেশ জুড়ে ব্ল্যাকআউট হয়ে যায়। কক্ষের ভেতর মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো। সবাই একে অপরের দিকে তাকালো। 1 মিনিট, যদি তারা সত্যি বিদ্যুৎ ব্যবস্থা নষ্ট করে দেয় তাহলে দেশ পুরো অচল হয়ে যাবে। হাসপাতাল, ব্যাংক, ট্রেন, প্রতিরক্ষা সবটাই থমকে যাবে। এটাই তো নিশাচরের আসল উদ্দেশ্য। আমরা যুদ্ধের সময় শত্রুর সেনাকে ধ্বংস করি, কিন্তু নিশাচর চাইছে যুদ্ধ শুরু হবার আগেই পুরো দেশকে স্তব্ধ করে দিতে। আরবাজ এবার নিজের ল্যাপটপ খুলে কিছু কোড বিশ্লেষণ করল। আমি এখনই কিছু ইন্টারসেপ্ট করা বার্তা বিশ্লেষণ করছি। যতদূর মনে হচ্ছে নিশাচররা শুধু ভারতেই সীমাবদ্ধ নয়, এর পেছনে নিশ্চয়ই কোনো বিদেশি শক্তি কাজ করছে। তুমি কি বলতে চাইছো পাকিস্তান বা চীন? হ্যাঁ, তবে সরাসরি ঠিক নয়। যতদূর আমার মনে হয় নিশাচর মূলত ভারতের অভ্যন্তরীণ কোনো সন্ত্রাসী সংগঠন, কিন্তু তাদের অর্থায়ন এবং প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে বিদেশি কোনো শক্তি। অমিতাভ দ্রুত তার স্ক্রিনে নতুন কিছু তথ্য দেখালো। দেখুন, আমরা নিশাচরের একাধিক ট্রানজ্যাকশনের খোঁজ পেয়েছি। বেশিরভাগ লেনদেন হয়েছে দুবাই, কাতার এবং হংকং থেকে। তবে মূল অর্থ আসছে বেইজিংয়ের একটা স্লিপিং গ্রুপ থেকে। এর মানে চীন আমাদের বিরুদ্ধে পরোক্ষ যুদ্ধ শুরু করেছে, আর পাকিস্তান অবশ্যই তাদের সহযোগী। সবার মনে একটা প্রশ্ন, এখন কি করা উচিত? সিএসইউ এর পরিচালক অশোক মেহতা ভার্চুয়াল কলে সংযুক্ত ছিলেন। তিনি বললেন, আমাদের হাতে খুব কম সময় আছে। নিশাচর তাদের চূড়ান্ত ধাপে পৌঁছানোর আগেই আমাদের থামাতে হবে। তোমাদের পরবর্তী মিশন হবে নিশাচরের মূল ঘাঁটি খুঁজে বার করা এবং প্রজেক্ট কালী ধ্বংস করা। তাহলে অভিযান শুরু হোক। নিশাচরকে তার গুহা থেকে টেনে বের করব। সবাই প্রস্তুত হলো। নিশাচরের ছায়া ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠেছে, কিন্তু লড়াই এখনো বাকি। রাত্রি 1:30।
সিএসইউ সদর দপ্তরের ওয়ার্ডরুমে টান টান উত্তেজনা। গোটা দল নিশাচরের পরিকল্পনার খোঁজে লেগে আছে, কিন্তু কেউ আঁচ করতে পারেনি যে সিএসইউ এর ভেতরেই বসে আছে একজন বিশ্বাসঘাতক। কনফারেন্স টেবিলের চারপাশে বসে আছেন রুদ্রপ্রতাপ, বিক্রম, আরবাজ, অনন্যা, তানিশা, অমিতাভ এবং অন্যান্য সিনিয়র অপারেটিভরা। সামনে বিশাল স্ক্রিনে ফুটে উঠেছে নিশাচরের সাম্প্রতিক যোগাযোগের রেকর্ড। নিশাচরের কার্যকলাপ যতই বিশ্লেষণ করেছি ততই মনে হচ্ছে আমাদের প্রত্যেকটি পদক্ষেপ ওরা আগে থেকেই জানতো। হ্যাঁ, এটা যদি একবারই হতো তাহলে কাকতালীয় বলা যেত, কিন্তু বারবার আমাদের অভিযান ব্যর্থ হচ্ছে। নিশাচর ঠিক সময়ে পালিয়ে যাচ্ছে, এর মানে একটাই, আমাদের মধ্যে কেউ তথ্য পাচার করছে। কক্ষের মধ্যে নিস্তব্ধতা নেমে এলো। কেউ কারোর চোখের দিকে তাকাচ্ছে না। সন্দেহের কালো মেঘ ঘনিয়ে উঠছে। সিএসইউ এর মতো সংস্থায় বিশ্বাসঘাতক, এটা ভেবেই যেন গা শিউরে উঠছে সবার। অমিতাভ দ্রুত তার ল্যাপটপে কিছু কোড রান করলো। আমি কিছু এনক্রিপ্টেড ট্রান্সমিশন ডিকোড করার চেষ্টা করছি। নিশাচরের একটি বার্তা সম্প্রতি কোথাও পাঠানো হয়েছে এবং সেটা সিএসইউ এর কোনো টার্মিনাল থেকে। সবার চেহারায় অস্বস্তি ফুটে উঠল। সিএসইউ এর মতো কঠোর সুরক্ষিত নেটওয়ার্ক থেকে যদি তথ্য ফাঁস হয়ে থাকে তবে সেটা কেউ ভেতর থেকেই করছে। এই ট্রান্সমিশন কি কারো আইডি থেকে পাঠানো হয়েছে? অমিতাভ দ্রুত কিবোর্ড চাপতে লাগলো। কয়েক সেকেন্ড পর সে বলল, আইডি মাস্ক করা হয়েছে, তবে লোকেশন ট্রেস করে দেখছি এটা সদর দপ্তরের সার্ভার রুম থেকেই পাঠানো হয়েছে। যদি এটা সদর দপ্তরের ভেতর থেকে হয় তাহলে অপরাধী আমাদের মধ্যেই আছে। আমরা যদি একটু চুপচাপ থাকি তাহলে আমার মনে হয় সে আবারও যোগাযোগ করবে। আমাদের ওকে ধরতে হবে ফাঁদ পেতে। কিভাবে? ও তো খুব সতর্ক। আমরা যদি একটা ভুল তথ্য নিশাচরের উদ্দেশ্যে ছেড়ে দিই তাহলে বিশ্বাসঘাতক আবার সেটার খবর দেবে আর আপনার ট্রেস করতে পারে। দারুণ পরিকল্পনা। সিএসইউ এর কমান্ড সেন্টারে আমরা ঘোষণা করব যে আমরা নিশাচরের আসল লোকেশনের কাছাকাছি পৌঁছে গেছি এবং একটা বড় অভিযান চালাতে যাচ্ছি। বিশ্বাসঘাতক যদি ওদের খবর পাঠায় তাহলে আমরা ওকে ট্রেস করতে পারবো। পরের কয়েক ঘন্টা সিএসইউ এর প্রতিটি কম্পিউটার, সার্ভার এবং নেটওয়ার্কে নজরদারি বসানো হলো। রুদ্রপ্রতাপ নিজে উচ্চ পর্যায়ের মিটিং ডেকে ঘোষণা করলেন, আমাদের হ্যাকিং টিম নিশাচরের মূল ঘাঁটির লোকেশন বের করেছে। আমরা 24 ঘন্টার মধ্যে সেখানে অভিযান চালাবো। মিটিং শেষ হতেই প্রত্যেকেই যে যার কাজে মন দিল, কিন্তু সিএসইউ এর বিশেষ সাইবার টিম চোখ রাখলো প্রতিটি ডেটা ট্রান্সমিশনের ওপর। সবার মধ্যেই এক চাপা উত্তেজনা। কে হতে পারে সেই বিশ্বাসঘাতক? কেউ কি বিক্রম, নাকি অনন্যা, অথবা সত্য নির্দোষ প্রমাণিত আরবাজ? রাত 3:45। সিএসইউ এর সাইবার মনিটরিং টিম হঠাৎ এক অ্যালার্ম ট্রিগার করলো। কেউ একজন মাত্র 30 সেকেন্ড আগে একটা এনক্রিপ্টেড বার্তা পাঠিয়েছে। লোকেশন ট্রেস করো। অমিতাভ দ্রুত টাইপ করতে লাগলো। সার্ভারের গভীর থেকে সংকেত ভেসে উঠল। বার্তাটি পাঠানো হয়েছে কমান্ড সেন্টারের পাশের কন্ট্রোল রুম থেকে। সবাই সঙ্গে সঙ্গে ছুটে গেল কন্ট্রোল রুমের দিকে। দরজা খুলতেই দেখা গেল একজন সিএসইউ সদস্য আতঙ্কিত চোখে ল্যাপটপ বন্ধ করার চেষ্টা করছে। তার নাম অভিষেক মালহোত্রা, সিএসইউ এর অন্যতম দক্ষ ট্যাকটিক্যাল অপারেটিভ। তুমি বিশ্বাসঘাতক অভিষেক, এটা আমি বিশ্বাস করতে পারছি না। অভিষেক তৎক্ষণাৎ গাড়ি বের করে পালানোর চেষ্টা করলো, কিন্তু অনন্যা দ্রুত তার সামনে গিয়ে পথ আটকালো। এবার তুমি ধরা পড়ে গেছো অভিষেক। অভিষেক ততক্ষণে বন্দুক বের করেছে। তোমরা জানো না, আমি এটা নিজে থেকে করিনি, আমাকে করতে বাধ্য করা হয়েছে। কে বাধ্য করেছে? নিশাচর, নাকি এর পেছনে আরো বড় কেউ আছে? অভিষেক হতবুদ্ধির মতো তাকিয়ে রইল, তারপর ধপ করে মাটিতে বসে পড়ল।
সিকিউরিটি অভিষেককে গ্রেফতার করল। সিএসইউ সদর দপ্তরের ইন্টারোগেশন রুমে রুদ্রপ্রতাপ, বিক্রম, অনন্যা এবং আরবাজোর মুখোমুখি বসল। বলো অভিষেক, নিশাচর তোমাকে কি দিয়েছে যে তুমি নিজের দেশকে বিক্রি করলে? অভিষেক এক মুহূর্ত চুপ করে রইল, তারপর চাপা স্বরে বলল, ওরা শুধু ভারতের বিদ্যুৎ ব্যবস্থা ধ্বংস করতে চায় না, ওরা চাইছে পুরো সেনাবাহিনীর কমিউনিকেশন ব্লক করতে, যাতে আমরা কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নিতে না পারি। তাহলে প্রজেক্ট কালী শুধুমাত্র সাইবার ব্ল্যাকআউট নয়, এটা পুরো ভারতকে অন্ধকারে ঠেলে দেওয়ার প্ল্যান। অভিষেক চোখ বন্ধ করে মাথা নত করল। আমি ভুল করেছি, কিন্তু ওরা আমার পরিবারকে ধরে রেখেছিল। আমি যদি সাহায্য না করতাম, ওরা আমার স্ত্রী আর ছেলেকে মেরে ফেলতো। রুদ্রপ্রতাপ অভিষেকের চোখের দিকে তাকালেন। আমরা তোমার পরিবারকে উদ্ধার করব, কিন্তু এখন আমাদের জানাও নিশাচরের মূল ঘাঁটি কোথায়? অভিষেক দীর্ঘশ্বাস ফেলল, তারপর আস্তে আস্তে বলল, কাশ্মীরের বরফ ঢাকা এক বাংকারে, যেখানে এক নতুন চূড়ান্ত হামলার পরিকল্পনা করা হচ্ছে। রুদ্রপ্রতাপ, বিক্রম, অনন্যা, আরবাজ একে অপরের দিকে তাকালেন। কাশ্মীরের বরফ ঢাকা উপত্যকা নিশাচরের মূল আস্তানার সন্ধান পাওয়ার পর সিএসইউ এর স্পেশাল অপারেশন টিম তৈরি হয়েছে চূড়ান্ত অভিযানের জন্য। রুদ্রপ্রতাপ, বিক্রম, অনন্যা, আরবাজ, তানিশা এবং অন্যান্য অভিজাত এজেন্টরা এখন শ্রীনগর থেকে 100 কিলোমিটার দূরের এক গোপন সেনা ঘাঁটিতে। পরিকল্পনা করা হয়েছে নিশাচরের আস্তানায় প্রবেশ করে তাদের প্রধান অস্ত্র ভাণ্ডার ধ্বংস করা এবং নিশাচরকে আটক করা। তবে এটা সহজ হবে না। পুরো এলাকা মাইন বসানো, পাহাড়ায় আছে স্নাইপার, আর নিশাচরদের হাতে আছে অত্যাধুনিক ড্রোন এবং অটোনোমাস ডিফেন্স সিস্টেম। একটি কনফারেন্স রুমে বড় স্ক্রিনে নিশাচরের বাংকারের ব্লুপ্রিন্ট দেখানো হচ্ছে। আমাদের মূল লক্ষ্য অস্ত্র ভাণ্ডার ধ্বংস করা এবং নিশাচরকে আটক করা, কিন্তু ঢুকতে গেলে প্রথমেই আমাদের নিরাপত্তা সিস্টেম নিষ্ক্রিয় করতে হবে। সিস্টেমকে ডিসেবল করতে হলে আমাদের কাউকে বাংকারের মূল কন্ট্রোল রুমে পৌঁছতে হবে, সেটাই সবচেয়ে কঠিন কাজ। আমি যেতে পারি, আমার হ্যাকিং স্কিলটা কাজে লাগবে। না, কোনোভাবেই নয়, সেটা খুব বিপজ্জনক হতে পারে। তুমি যদি ধরা পড়ো তাহলে এই পুরো মিশনটাই ব্যর্থ হয়ে যাবে। সবার মাঝে নীরবতা নেমে এলো। কে নেবে এই ঝুঁকি? সবার আলোচনার মাঝেই হঠাৎ তানিশা বলে উঠল, আমি যাব। সবাই তাকিয়ে রইল তার দিকে। না, একদমই না, এটা খুব বিপজ্জনক। আমার নেভিগেশন স্কিল কাজে লাগবে। আমি চুপি সারে ভেতরে ঢুকে যেতে পারবো, আর যদি ধরাও পড়ি তাহলেও কমপক্ষে তোমরা জানবে কোথায় কি আছে। রুদ্রপ্রতাপ চোখ সরু করলেন। তিনি জানতেন এই মিশনে কেউ না কেউ ঝুঁকি নেবেই। অবশেষে তিনি মাথা নাড়লেন। ঠিক আছে, তবে আমরা ব্যাকআপ নিয়ে প্রস্তুত থাকব। যদি তুমি ধরা পড়ো তাহলে আমরা হামলা চালিয়ে তোমাকে বের করে আনব। রাত 2টো। সিএসইউ টিম চুপিসারে নিশাচরের বাংকারের দিকে এগিয়ে চলেছে। চারপাশে শুধুই তুষার, মাঝে মাঝে পাহাড়ের ফাঁক দিয়ে হিমেল বাতাস বইছে। তানিশা নিঃশব্দে সামনের দিকে এগোচ্ছে, তার সাথে ব্যাকআপ হিসেবে আরবাজ। এই প্রথম তুমি এত শান্ত কিভাবে? আজকে রাতটা স্পেশাল, তাই হয়তো। বাংকারের 200 মিটার দূরে পৌঁছে গিয়ে তারা দেখল নিরাপত্তা ক্যামেরা এবং ইনফ্রারেড সেন্সর দিয়ে পুরো এলাকা সুরক্ষিত। আমাকে একাই যেতে হবে, তুমি এখানে কভার দিও। এই প্ল্যানটা ঠিক ঠিক ভালো লাগছে না আমার। আর কিছু করার নেই বন্ধু। তারপর দ্রুত নিঃশব্দে সে অন্ধকারে মিশে গেল। তানিশা ধীরে ধীরে বাংকারের কাছে পৌঁছালো। নিঃশ্বাস বন্ধ করে ইনফ্রারেড স্ক্যানার এড়িয়ে সামনে এগোলো। অবশেষে কন্ট্রোল রুমের দরজার সামনে এসে পৌঁছালো সে।
দরজার লক ব্রেক করতে 30 সেকেন্ড লাগলো। তারপর নিঃশব্দে ঢুকে পড়ল ভেতরে। তার হাত দ্রুত কিবোর্ডের উপর নাচতে লাগলো। আর মাত্র 2 মিনিট। কিন্তু তখনই সিকিউরিটি অ্যালার্ম বাজতে শুরু করলো। না, আমি তো সঠিক কোডই ব্যবহার করেছিলাম। বাইরে পাহারাদারদের মধ্যে তোলপাড় পড়ে গেল। কন্ট্রোল রুমের দরজার কাছে দ্রুত বুটের শব্দ শোনা গেল। তানিশা, তানিশা শুনতে পাচ্ছ? বের হও, বের হও, ওরা আসছে। আমি পারবো না, আমার কিছুটা সময় চাই। হঠাৎ দরজা ভেঙে ঢুকে পড়ল একদল গার্ড। বন্দুক তাক করলো তাদের দিকে। তাকে আদেশ দিল হাত তুলে দাঁড়াতে, না হলে ওরা গুলি করবে। তানিশা জানতো এখান থেকে বেরোনোর আর কোনো পথ নেই। সে দ্রুত তার কানে লাগানো কমিউনিকেশন ডিভাইসে বলল, রুদ্র স্যার, আমি ধরা পড়েছি, তবে সিস্টেমের 90% নিষ্ক্রিয় করে দিয়েছি। তোমরা এখন অ্যাটাক করতে পারবে? আমরা তোমাকে বের করে আনব। নিশাচরের সেনারা তানিশাকে বন্দি করে কন্ট্রোল রুম থেকে বের করলো। হঠাৎ বুম! বাইরে প্রচণ্ড বিস্ফোরণ। সিএসইউ টিম তাদের পরিকল্পনা অনুযায়ী আক্রমণ শুরু করেছে। গুলি বোমার শব্দ চারিদিকে ছড়িয়ে পড়েছে। তানিশা জানতো এই সুযোগেই কিছু করতে হবে। সে তার কোমরে রাখা ছোট্ট ছুরিটা বের করলো আর এক পাহারাদারের গলায় ধরে টেনে নামালো। গার্ডরা চমকে গিয়ে বন্দুক তুলতেই সে দ্রুত বেরিয়ে এলো। কিন্তু দাই, একটা গুলি এসে তার পেটে বিঁধল। তানিশা ছিটকে পড়ল বরফের ওপর। রক্ত ঝরছে, কিন্তু সে হাসছে। দূর থেকে সিএসইউ টিম আসছে, তাদের মুখে স্পষ্ট উদ্বেগ। না না, তানিশা! সে ছুটে এসে তানিশার মাথাটা নিজের কোলে তুলল। আমি আমি পারলাম, তাই তো? তুমি পেরেছো সোলজার, তুমি পেরেছো। তারপর ধীরে ধীরে তানিশার চোখ বন্ধ হয়ে গেল। মিশন সফল হলো। নিশাচরের বাংকার ধ্বংস হলো, অস্ত্র ভাণ্ডার উড়িয়ে দেওয়া হলো এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার হলো। কিন্তু সিএসইউ হারালো এক সাহসী যোদ্ধাকে। তার আত্মত্যাগের জন্য পরের দিন পুরো সিএসইউ দপ্তরে সম্মানসূচক পতাকা উত্তোলন করা হলো। রুদ্রপ্রতাপ, বিক্রম, অনন্যা, আরবাজ সবাই চুপচাপ দাঁড়িয়ে রইল। যুদ্ধ শেষ নয়, আমাদের এখনো অনেক পথ বাকি। তানিশার এই আত্মত্যাগ আমরা বৃথা যেতে দেব না। সিএসইউ এর মিশন এগিয়ে চলেছে। নিশাচরের আস্তানা ধ্বংস হলেও সে পালিয়ে গেছে। তবে সিএসইউ এর হাতে এসেছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, একটি ল্যাপটপ, কয়েকটি হার্ড ড্রাইভ এবং কয়েকজন বন্দী। রুদ্রপ্রতাপ চৌধুরী জানতেন নিশাচর শুধু একজন পুতুল মাত্র। এর পেছনে আছে আরও বড় কোনো শক্তি। তার লক্ষ্য এখন একটাই, ষড়যন্ত্রের মূল মস্তিষ্ককে খুঁজে বের করা। সিএসইউ এর হেডকোয়ার্টারে ফিরে আসার পরপরই টেক টিম উদ্ধার করা হার্ড ড্রাইভ ও ল্যাপটপের ডেটা বিশ্লেষণে বসে। স্যার, এই ড্রাইভগুলো এনক্রিপ্টেড, কিন্তু আমরা কয়েকটি ফাইল আনলক করতে পেরেছি। কি আছে এগুলোর মধ্যে? একটি ফাইলে বেশ কিছু নাম পাওয়া গেছে, সম্ভবত ছদ্মনাম। অনন্যা স্ক্রিনে ফাইলটি খুলল। সেখানে কয়েকটি কোড নেম দেখা গেল: অগ্নিপথ, কৃষ্ণচক্র, পরশুরাম, সিন্দুর রেখা। রুদ্রপ্রতাপ চোখ শুরু করলেন। এগুলো কি? আমরা এখনো নিশ্চিত নই, তবে এই কোড নেমগুলোর মধ্যে অগ্নিপথ নামে এক ব্যক্তি বারবার যোগাযোগ করেছে নিশাচরের সঙ্গে। তাহলে অগ্নিপথই হচ্ছে এই ষড়যন্ত্রের আসল মাথা। হতে পারে, আমাদের তাকে খুঁজে বার করতেই হবে। বন্দি করা নিশাচরের 3 জন সহযোগীকে সিএসইউ এর গোপন ইন্টারোগেশন রুমে আনা হয়। প্রথম সন্দেহভাজন একজন পাকিস্তানি নাগরিক, নাম রফিক আহমেদ। তুমি নিশাচরের হয়ে কি কাজ করতে? রফিক কিছু বলল না। চুপ করে থেকে লাভ নেই, আমরা সব বের করব। রফিক একটা তাচ্ছিল্যের হাসি দিল। তোমরা জানো না কাদের সঙ্গে লড়াই করছো।
ওরা এত সহজে ধরা দেবে না। রুদ্রপ্রতাপ ধীর পায়ে এগিয়ে গেলেন। অগ্নিপথ কে? রফিক চুপ। রুদ্রপ্রতাপ কিছুক্ষণ তাকিয়ে থেকে ইশারা করলেন। পরক্ষণেই বিক্রম রফিকের সামনে একটি ল্যাপটপ রেখে দিল। স্ক্রিনে দেখানো হলো নিশাচরের আস্তানায় তাদের হামলার লাইভ ফুটেজ। এটাই ছিল তোমাদের আস্তানা, ধ্বংস হয়ে গেছে। এখন বলো অগ্নিপথ কি? রফিক এবার একটু নার্ভাস হয়ে পড়ল। আমি জানি না, আমরা শুধু নির্দেশ পাই। আমাদের বলা হয় টাকা আসবে, অস্ত্র আসবে, শুধু কাজ করতে হবে। তাহলে কোথা থেকে নির্দেশ আসে? রফিক কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ধীরে ধীরে বলল, দুবাই একজন ব্যবসায়ী, ও অগ্নিপথ নামেই পরিচিত। সিএসইউ এর সাইবার টিম দ্রুত দুবাইয়ে অগ্নিপথের সন্ধান করল। স্যার, আমরা দুবাইয়ের কয়েকজন হাই প্রোফাইল বিজনেসম্যানের উপর নজর রেখেছিলাম। এখন তথ্য মিলিয়ে দেখা যাচ্ছে একজনের গতিবিধি ভীষণ সন্দেহজনক। স্ক্রিনে ভেসে উঠল এক ব্যক্তির ছবি, নাম কাসিফ ইব্রাহিম, পরিচয় আন্তর্জাতিক ব্যবসায়ী, অস্ত্র ও প্রযুক্তি আমদানি রপ্তানির সঙ্গে জড়িত। আমরা নিশ্চিত যে এই লোকটাই অগ্নিপথ? এখনো পুরোপুরি নিশ্চিত নই, তবে ওর লেনদেনের বিষয়টা বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে গত 6 মাসে পাকিস্তান এবং চীনের কিছু গোপন প্রকল্পের সঙ্গে ওর সরাসরি সংযোগ ছিল। এটা পরিষ্কার যে কাশিম ইব্রাহিমই নিশাচরের মূল মস্তিষ্ক। তদন্ত এগোতে থাকে। সিএসইউ টিমের হাতে আরও একটি তথ্য আসে। কাশিফ ইব্রাহিম শুধু একজন অস্ত্র ব্যবসায়ী নয়, বরং সে ভারতকে অস্থিতিশীল করতে চাওয়া একটি আন্তর্জাতিক চক্রের অন্যতম নেতা। তার সংস্থার অধীনে কয়েকটি ভারতীয় কোম্পানি কাজ করছে, যারা সাইবার হামলা, আর্থিক জালিয়াতি এবং রাজনৈতিক অস্থিরতা তৈরি করার জন্য অর্থায়ন করছে। এটা কোনো সাধারণ ষড়যন্ত্র শুধু নয়, এটা ভারতের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত যুদ্ধ। সিএসইউ এর সামনে এখন দুটি প্রধান লক্ষ্য। কাশিফ ইব্রাহিমকে ধরতে হবে এবং তার পিছনে থাকা আরও বড় শক্তিকে খুঁজে বের করতে হবে। রুদ্রপ্রতাপ এবং তার দল এবার পরিকল্পনা করল। আমরা ওর পেছনে ছুটব না, আমরা ওকে এমন একটা ফাঁদে ফেলব যেখান থেকে বের হওয়া অসম্ভব হবে। কিভাবে? ওর দুর্বলতা খুঁজতে হবে। পরবর্তী ধাপে সিএসইউ সরাসরি দুবাইয়ে অভিযান চালানোর পরিকল্পনা করে, কিন্তু সেটা সহজ হবে না, কারণ কাশিফ ইব্রাহিম শুধু একজন ব্যবসায়ী নয়, সে একজন মাস্টার মাইন্ড, যার পেছনে রয়েছে শক্তিশালী আন্তর্জাতিক নেটওয়ার্ক। কিন্তু রুদ্রপ্রতাপ চৌধুরী জানেন, প্রত্যেক ষড়যন্ত্রকারীর একটি দুর্বলতা থাকে, আমাদের শুধু সেটা খুঁজে বের করতে হবে। সিএসইউ এর অপারেশন রুমে টান টান উত্তেজনা। বিশাল স্ক্রিনে লাল সতর্কবার্তা ভেসে উঠছে, সিকিউরিটি ব্রিচ অ্যাটেম্পট ডিটেক্টেড। স্যার, আমাদের সিস্টেমে কেউ ঢোকার চেষ্টা করছে। কোনো সিলেক্টিভ সিস্টেম? এখনো নিশ্চিত নই, তবে এটা সাধারণ কোনো হ্যাকিং প্রচেষ্টা নয়। স্ক্রিপ্টগুলোর প্যাটার্ন ভীষণ উন্নত। আমাদের সরকারি ডেটাবেসের ওপর হামলা? ঠিক তাই, আমার তো তাই মনে হচ্ছে। রুদ্রপ্রতাপ দ্রুত সিএসইউ এর সাইবার সিকিউরিটির প্রধান কর্ণ যোশীর দিকে তাকালেন। কর্ণ, সার্ভার লকডাউন করো, আমরা কতটা ঝুঁকির মধ্যে আছি। কর্ণ তড়িঘড়ি কিবোর্ডে টাইপ করতে শুরু করলেন। কয়েক সেকেন্ড পরই তার মুখ কালো হয়ে গেল। স্যার, ওরা আমাদের প্রধান ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার সার্ভার টার্গেট করেছে স্যার। যদি ওরা এতে প্রবেশ করতে পারে তাহলে কিন্তু ভারতের বিদ্যুৎ ব্যবস্থা, রেলওয়ে, এমনকি সামরিক কমিউনিকেশন পর্যন্ত ধ্বংস হয়ে যেতে পারে স্যার। তাহলে একে যুদ্ধ বললে ভুল হবে না, তাই তো? সাইবার টিম দ্রুত হামলার উৎস খুঁজতে শুরু করলো। একের পর এক সার্ভার ট্রেস করে জানা গেল আক্রমণ আসছে বিভিন্ন দেশের সার্ভার ঘুরে, রাশিয়া, চীন, পাকিস্তান, এমনকি কিছু ইউরোপিয়ান দেশ থেকেও। এটা তো স্পষ্ট যে ওরা আমাদের বিভ্রান্ত করতে চাইছে। তবে আমাদের কাছে একটা লিড আছে, আক্রমণের মূল উৎস ভারতের মধ্যেই কোথাও আছে। তাহলে ওদের খুঁজে বের করতে বেশি সময় লাগবে না। সিএসইউ মুম্বাই এবং ব্যাঙ্গালোরের ইউনিটকে অ্যালার্ট পাঠাও এক্ষুনি, রাইট নাও। ঠিক তখনই
অনন্যার কম্পিউটারে আরেকটি কোডের মেসেজ ভেসে উঠল। তোমরা আমাদের থামাতে পারবে না, অগ্নিপথ শুধু শুরু, কালা নাগ আসছে। কালা নাগ কে? এটা নতুন নাম, আগে কখনো দেখিনি। কালনাগ সম্ভবত ষড়যন্ত্রের আরো বড় কেউ। স্যার, আমরা একটা ট্রেস পেয়েছি। বেঙ্গালুরুতে একটা লোকেশন পাওয়া গেছে যেখান থেকে বেশ কিছু সন্দেহজনক অনলাইন ট্রানজাকশন হয়েছে। রাত 2টো সিএসইউ স্পেশাল টিম বেঙ্গালুরুর এক অন্ধকার গলিতে ঢুকল। সেখানে একটি পরিত্যক্ত বিল্ডিংয়ের ভেতরে লুকিয়েছিল সাইবার হামলার মূল ঘাঁটি। সিএসইউ এর এজেন্টরা ধীরে ধীরে ভেতরে প্রবেশ করল। কম্পিউটার স্ক্রিনগুলোতে অজস্র কোড চলছে, বিশাল সার্ভার থেকে লাল আলো বের হচ্ছে। রুদ্রপ্রতাপ সিগন্যাল দিলেন, সঙ্গে সঙ্গে সিএসইউ কমান্ডোরা ঢুকে পড়ল। কয়েকজন হ্যাকার পালানোর চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। একে একে সবাই ধরা পড়ল। একজন ধরা পড়ার পরেও ঠোঁটে হাসি ধরে রেখে বলল, তোমরা দেরি করে ফেলেছ, কালা নাগ আসছে। ধরা পড়া হ্যাকারদের কাছ থেকে সিএসইউ জানতে পারল কালা নাগ শুধু একজন ব্যক্তি নয়, বরং একটি সম্পূর্ণ সাইবার টেরোরিস্ট নেটওয়ার্ক। তাদের মূল উদ্দেশ্য ভারতের সামরিক ও অর্থনৈতিক ব্যবসাকে ধ্বংস করা। একটি বিশেষ কোডেড ফাইল উদ্ধার হলো। ফেজ 1 ইনফ্রাস্ট্রাকচার ডিসরাপশন, ফেজ 2 ফিনান্সিয়াল মেল্টডাউন, ফেজ 3 মিলিটারি ডিসইন্টিগ্রেশন। রুদ্রপ্রতাপ ফাইলের দিকে তাকিয়ে রইলেন। ওরা শুধু সাইবার হামলা চালাচ্ছে না, ওরা ধাপে ধাপে দেশকে অস্থির করে তুলতে চাইছে। তাহলে আমাদের দ্রুত কিছু একটা ব্যবস্থা করতেই হবে। রুদ্রপ্রতাপ গভীর চিন্তায় ডুবে গেলেন। কালা নাগের পরবর্তী হামলা আটকাতে সিএসইউ এর সময় খুবই সীমিত। দিল্লির ব্যস্ত বাজার এলাকা, চারপাশে মানুষের ভিড়, গাড়ির হর্ন, রাস্তার ধুলো আর কোলাহল। এখানেই ঘটনাচক্রে সিএসইউ এর মিশনে জড়িয়ে পড়ে এক সাধারণ যুবক, অর্ঘ্য সেন। অর্ঘ্য একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যিনি বেঙ্গালুরুতে কাজ করেন, কিন্তু চাকরি ছেড়ে কিছুদিন আগে দিল্লিতে চলে এসেছেন নিজের স্টার্টআপ শুরু করতে। হঠাৎ করেই তিনি এমন এক পরিস্থিতিতে পড়ে যান যেখান থেকে তার উপস্থিত বুদ্ধি এবং সাহস তাকে অন্য মাত্রায় নিয়ে যায়। অর্ঘ্য একদিন কফি শপে বসে ল্যাপটপে কাজ করছিল। হঠাৎ তার চোখ চলে গেল পাশের টেবিলে বসা এক ব্যক্তির দিকে। সে দ্রুত হাতে কিছু টাইপ করছে আর বারবার চারপাশ দেখে নিচ্ছে। লোকটার অস্বাভাবিক আচরণ সন্দেহজনক। লোকটি উঠে যাওয়ার সময় ভুল করে একটা ইউএসবি ড্রাইভ ফেলে যায়। এটা কি গুরুত্বপূর্ণ কিছু? কৌতূহলবশত অর্ঘ্য ড্রাইভটা পকেটে রেখে দিল। এরপর সে বাইরে বেরিয়ে লক্ষ্য করল কিছুক্ষণ পরে একটি বিস্ফোরণ ঘটল নিকটস্থ সরকারি ভবনে। অর্ঘ্য তৎক্ষণাৎ বুঝতে পারল লোকটি সম্ভবত কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাচার করছিল বা এই হামলার সঙ্গে জড়িত। বিস্ফোরণের কয়েক ঘন্টা পর সিএসইউ টিম তদন্ত করতে আসে। রুদ্রপ্রতাপ চৌধুরী ও বিক্রম ঘটনাস্থলে উপস্থিত। অর্ঘ্য দ্রুত সিএসইউ এর এক এজেন্টের কাছে গিয়ে বলল, স্যার, আমার কাছে কিছু তথ্য আছে। আমি এক লোককে ইউএসবি ফেলে যেতে দেখেছি, মনে হচ্ছে সেই হামলার সঙ্গে জড়িত। সিএসইউ এর এজেন্টরা প্রথমে সন্দেহের চোখে তাকালেও যখন ইউএসবি ডেটা পরীক্ষা করা হলো তখনই ব্যাপারটা সিরিয়াস হয়ে ওঠে। অনন্যা ইউএসবি ডেটা বিশ্লেষণ শুরু করল। স্যার, এখানে কিছু এনক্রিপ্টেড ফাইল রয়েছে, কিন্তু একটা ফোল্ডারে কালা নাগ নামের উল্লেখ রয়েছে। মানে এই হামলা কেবল শুরু, তাই তো? আমাদের দ্রুত এর উৎস খুঁজতে হবে। কিন্তু এই ছেলেটা, আচ্ছা অর্ঘ্য, সে কিভাবে বুঝলো যে এই ড্রাইভটা খুবই গুরুত্বপূর্ণ? আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার স্যার, কোডিং নিয়ে কাজ করি। তবে ছোটবেলা থেকে রহস্য আর গোপন সংকেত বিশ্লেষণ করতে ভালোবাসি। লোকটার অস্বাভাবিক আচরণ থেকে বুঝতে পারি কিছু একটা গন্ডগোল আছে। রুদ্রপ্রতাপ চুপ করে অর্ঘ্যের দিকে তাকালেন। সিএসইউ সিদ্ধান্ত নিল অর্ঘ্যকে কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখা হবে। যদি সে সত্যিই কাজে আসে তবে তাকে সহযোগী হিসেবে রাখা হবে। অনন্যা আর অর্ঘ্য মিলে ইউএসবির ফাইলগুলো ডিকোড করার চেষ্টা করল।
কিছুক্ষণ পরই একটা গোপন বার্তা প্রকাশ পেল। ফেজ 2 ইনিশিয়েটেড, ফিনান্সিয়াল মেল্টডাউন, টার্গেট মুম্বাই স্টক এক্সচেঞ্জ। অর্ঘ্য দ্রুত বিষয়টা ব্যাখ্যা করল। এটা একটা প্রোগ্রাম সাইবার অ্যাটাকের ইঙ্গিত দিচ্ছে। এখানে এমন কিছু কোড দেওয়া আছে যা স্টক মার্কেটে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। বাহ, তুমি ভীষণ জলদি ধরেছো বিষয়টা। রুদ্রপ্রতাপ বুঝলেন এই সাধারণ ছেলেটি সিওসিও এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। মুম্বাই স্টক এক্সচেঞ্জ সম্ভাব্য হামলা আটকাতে সিএসইউ দ্রুত এক দল পাঠালো, কিন্তু সমস্যাটা ছিল হামলাকারীরা মূল কোড লুকিয়ে রেখেছিল এবং একমাত্র একজন দক্ষ প্রোগ্রামারই এটা প্রতিরোধ করতে পারত। অর্ঘ্য নিজেই স্বেচ্ছায় বলল, স্যার আমাকে সুযোগ দিন, আমি চেষ্টা করতে পারি। বিকল্প পথ কিছু ছিল না। সিএসইউ তাকে সরাসরি সিস্টেমে প্রবেশের অনুমতি দিল। মাত্র 20 মিনিটের মধ্যে অর্ঘ্য কোডের দুর্বলতা খুঁজে বের করল এবং এটাকে ব্যাকট্র্যাক করে হামলাকারীদের লোকেশন বের করে ফেলল। এই ঘটনাটি সিএসইউ এর সকল শীর্ষ কর্মকর্তাকে চমকে দিল। এক সাধারণ নাগরিক কেবল নিজের উপস্থিত বুদ্ধি এবং দক্ষতা দিয়ে দেশের সুরক্ষায় এত বড় ভূমিকা রাখল। মিশন সফল হওয়ার পর রুদ্রপ্রতাপ অর্ঘ্যের দিকে তাকিয়ে বললেন, অর্ঘ্য, সিএসইউ এর প্রতি তোমার আগ্রহ কেমন? সবসময় অ্যাডভেঞ্চারের স্বপ্ন দেখতাম, কিন্তু কখনো ভাবিনি সত্যি এর অংশ হব। তাহলে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রস্তুত হও। সিএসইউতে আমরা তোমাকে চাই। অর্ঘ্যের চোখে বিস্ময় ও উত্তেজনার ছাপ দেখা গেল। আমি রাজি স্যার। সিএসইউ এর অপারেশন রুমে টেনশন ছড়িয়ে পড়েছে। নিশাচর, যাকে এখনো পর্যন্ত ধরা যায়নি, সে ক্রমাগত সরকারের গুরুত্বপূর্ণ সিস্টেমে আঘাত হানছে। সাইবার হামলা, নাশকতা, গুপ্তচর বৃত্তি সব কিছুর পেছনে তার ছায়া রয়েছে। এবার তাকে থামাতেই হবে। রুদ্রপ্রতাপ, বিক্রম, অনন্যা এবং নতুন নিয়োগপ্রাপ্ত অর্ঘ্য সবাই একসঙ্গে মিশনের স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করছে। নিশাচর কখনো সরাসরি মাঠে নামে না, কিন্তু আমরা জানি সে বিভিন্ন চ্যানেল ব্যবহার করে তার পরিকল্পনা এগিয়ে নিয়ে যায়। আমাদের দরকার একটা ফাঁদ যেখানে ওকে টেনে আনা যাবে। স্যার, যদি আমরা ওর কাছে একটা প্রলোভন রাখি, এমন কিছু যেটা ওর দরকার পড়বে। ঠিক বলেছ। নিশাচরের সবচেয়ে বড় শক্তি হলো তার সাইবার নেটওয়ার্ক। যদি আমরা ভুল তথ্য ছড়িয়ে দিই যে সরকারের কাছে একটা অত্যন্ত শক্তিশালী ডেটাবেস রয়েছে যা ওর অপারেশনের সব তথ্য ফাঁস করে দিতে পারে, তাহলে মানে নিশাচর নিজেই সেই ডেটা দখল করতে চাইবে। কিন্তু সমস্যা হলো সে সরাসরি আসবে না, তার লোকজন পাঠাবে। তাই আমাদের দরকার তার সবচেয়ে কাছের বিশ্বাসযোগ্য এজেন্টকে ফাঁদে ফেলা। সিএসইউ ভুল তথ্য ছড়িয়ে দিল যে ইন্দ্র ফাইল নামে একটি ডেটাবেস ভারতীয় গোয়েন্দা সংস্থার হাতে এসেছে, যেখানে নিশাচরের সমস্ত লেনদেন, এজেন্টদের নাম এবং তার ভবিষ্যৎ পরিকল্পনার উল্লেখ রয়েছে। এই ভুয়ো খবর নিশাচরের গুপ্তচরদের কানে পৌঁছে গেল। নিশাচরের গুপ্তচরেরা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো, ওদের যে কোনো মূল্যে এটা দখল করতেই হবে, না হলে ওদের পুরো নেটওয়ার্ক ধ্বংস হয়ে যাবে। কয়েক ঘন্টার মধ্যে নিশাচরের লোকেরা সক্রিয় হয়ে উঠল এবং সেই ডেটাবেস দখলের জন্য একটি দল তৈরি করল। সিএসইউ ইচ্ছে করেই সেই তথ্য এমনভাবে ছড়ালো যেন মনে হয় এটি মুম্বাইয়ের এক গোপন সরকারি ল্যাবে রাখা আছে। নিশাচর প্রথমে সন্দেহ করেছিল, কিন্তু যখন তার এক এজেন্ট রিপোর্ট দিল যে ভারতের উচ্চ পর্যায়ের গোয়েন্দা মহলে সত্যি ইন্দ্র ফাইল নিয়ে আলোচনা চলছে, তখন সে ফাঁদে পা দিল। না, আমি এটা কিছুতেই হাতছাড়া করতে পারবো না। আমাদের লোকজন তৈরি থাকুক। তবে নিশাচর সরাসরি আসবে না, সে একজন শীর্ষ এজেন্ট পাঠাবে। সিএসইউ এর জন্য এটাই সুযোগ। রুদ্রপ্রতাপ দলকে নির্দেশ দিল, আমাদের লক্ষ্য কেবল নিশাচরের এজেন্টকে ধরা নয়, বরং তার মাধ্যমে নিশাচরকে টোপ গিলতে বাধ্য করা। তাই ফিল্ড এজেন্টরা সাবধানে কাজ করবে। স্যার, আমরা যদি লাইভ ট্র্যাকিং করি, নিশাচরের লোক যখন ইন্দ্র ফাইল নিতে আসবে তখন তার সমস্ত যোগাযোগ চ্যানেল মনিটর করলে হয়তো নিশাচরের অবস্থান জানা যাবে। তুমি দারুণ আইডিয়া দিয়েছো অর্ঘ্য। আমি ট্র্যাকিং সিস্টেম সেট আপ করছি। পরিকল্পনা চূড়ান্ত হলো। নিশাচর আসবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। স্থান
ভারত ভুটান সীমান্তের কাছে গহীন অরণ্য। সময় রাত 2:45। নিশাচরের অবস্থান নিশ্চিত হয়েছে। সিএসইউ এর গোয়েন্দা শাখার কয়েক সপ্তাহের নিরবিচ্ছিন্ন নজরদারির পর জানা গেছে সে এখন ভারত ভুটান সীমান্তের এক দুর্গম পাহাড়ি এলাকায় আত্মগোপন করে আছে। সেখানে একটি পুরনো পরিত্যক্ত চা বাগানের বেসমেন্টে তার পুরো অপারেশনাল সেন্টার চালু আছে। রুদ্রপ্রতাপ চৌধুরী ও তার বিশেষ কমান্ডো দল হেলিকপ্টারে চেপে সীমান্তের দিকে এগোচ্ছে। সঙ্গে রয়েছে সিএসইউ এর শার্প শুটার বিক্রম, সাইবার বিশেষজ্ঞ অনন্যা এবং বিস্ফোরক বিশেষজ্ঞ অরবিন্দ। হেলিকপ্টারের ভেতরে অপারেশন প্ল্যানের শেষ পর্যায়ের ব্রিফিং চলছে। আমাদের কাছে মাত্র 20 মিনিট আছে। নিশাচর জানে আমরা আসছি, তবে ওর ধারণা নেই আমরা আজ রাতেই হামলা করব। প্রথম টিম উত্তর দিক থেকে প্রবেশ করবে, দ্বিতীয় টিম দক্ষিণ দিক থেকে ব্যারিকেড তৈরি করবে। গট ইট? তার মানে নিশাচর যদি পালানোর চেষ্টা করে তাহলে আমরা ওকে আটকে ফেলতে পারবো। ঠিক তাই, তবে মনে রাখতে হবে ওর কাছে ভারী অস্ত্র থাকতে পারে। আমাদের দ্রুত কাজ শেষ করতে হবে। হেলিকপ্টার জঙ্গলের ওপরে এসে পৌঁছালো। সিএসইউ টিম প্যারাসুট ব্যবহার করে নিচে নামলো। চারিদিক নিস্তব্ধ, শুধু পাতার মর্মর শব্দ। রাত 3:10। রুদ্রপ্রতাপ ইশারা করল। প্রথম টিম চুপি সারে বেসমেন্টের দিকে এগোতে শুরু করলো। লাল আলোতে নাইট ভিশন গগলস পরে সবাই সতর্কভাবে সামনে এগোচ্ছে। একটা সিগন্যাল পাওয়া গেল। বেসমেন্টের বাইরে দুজন পাহারাদার। চুপচাপ নিঃশব্দে দুইজন পাহারাদারকে কাবু করা হলো। এখন সামনে বিশাল লোহার দরজা। এটা কি ব্লাস্ট করে খুলবো? না, শব্দ হলে নিশাচর পালানোর সুযোগ পাবে। অন্য কোনো পথ খুঁজতে হবে। অনন্যা দ্রুত তার হ্যাকিং ডিভাইস বের করলো। দরজার ইলেকট্রনিক লক ডিসঅ্যাক্টিভ করতে শুরু করলো। কয়েক সেকেন্ডের মধ্যেই দরজার লক খুলে গেল। বেসমেন্টের ভেতরে আলো কম, কিন্তু বিশাল এক হলরুমের মধ্যে কম্পিউটার মনিটর চলছে। ঘরের মাঝখানে এক দীর্ঘ টেবিল, যেখানে কয়েকজন লোক মিটিং করছে। নিশাচর মাঝখানে দাঁড়িয়ে নির্দেশ দিচ্ছে। আমাদের হাতে সময় কিন্তু খুব কম। পরিকল্পনা কিন্তু আগে ভাগেই শুরু করতে হবে, আর ওরা আসার আগেই আমাদের কিন্তু বেরিয়ে যেতে হবে। কিন্তু তখনই সিএসইউ এর দল আক্রমণ চালালো। হাত ওপরে তুলে দাঁড়াও, তোমরা চারপাশে ঘেরাও হয়েছো। এক মুহূর্তের জন্য নিশাচর হতভম্ব হয়ে গেল, কিন্তু সঙ্গে সঙ্গে তার লোকজন অস্ত্র বের করলো। প্রচণ্ড গোলাগুলি শুরু হয়ে গেল। বিক্রম এবং অনন্যা দ্রুত কভার নিল। সিএসইউ এর সদস্যরা নিখুঁত শুটিং শুরু করলো, কিন্তু নিশাচর পালানোর চেষ্টা করলো পেছনের এক গোপন সুড়ঙ্গ দিয়ে। ও আর পালাতে পারবে না। সে দৌড়ে নিশাচরের পিছু নিল। অন্ধকার সুড়ঙ্গের ভেতরে নিশাচর দৌড়াচ্ছে, আর রুদ্রপ্রতাপ তাকে অনুসরণ করছে। এক পর্যায়ে নিশাচর একটা গোপন দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেল। সিএসইউ টিম তখনই অন্য পথে বেরিয়ে গিয়ে ওকে ঘিরে ফেলল। কি তোমরা ভাবছো আমি ছিলাম শেষ ষড়যন্ত্রকারী, তাই তো? আরে এটা তো সবে শুরু। আগে আগে দেখো হোতা হে ক্যা। তোমার খেলা শেষ নিশাচর, এবার শাস্তির জন্য প্রস্তুত হও। বিক্রম নিশাচরের হাত পিছমোড়া করে বাঁধল, আর অনন্যা কম্পিউটার থেকে সমস্ত ডেটা কপি করে নিল। নিশাচর ধরা পড়ল, কিন্তু তার শেষ কথাগুলো রুদ্রপ্রতাপের মনে এক অজানা আশঙ্কার সৃষ্টি করল। এই ষড়যন্ত্রের মূলে আমি নই, অন্য কেউ আছে, যে এখানে ছায়ার মতো লুকিয়ে আছে। সিএসইউ ফিরে এলো, কিন্তু নতুন সংকেত পাওয়া গেল ভারতের অন্য এক জায়গা থেকে। রুদ্রপ্রতাপ বুঝল মিশন শেষ হয়নি, বরং আরও গভীর ষড়যন্ত্র অপেক্ষা করছে। নিশাচর ধরা পড়েছে। সিএসইউ টিম তার পুরো আস্তানা দখল করেছে। কম্পিউটার থেকে সমস্ত ডেটা উদ্ধার করা হচ্ছে, আর বন্দি সদস্যদের জিজ্ঞাসাবাদ চলছে। কিন্তু রুদ্রপ্রতাপের মনে একটা অস্বস্তি কাজ করছে। নিশাচর
এত সহজে ধরা পড়ল কেন? এটা এত সহজ হওয়ার কথা নয়। আমরা কোনো কিছু মিস করছি। ঠিক তখনই সিএসইউ এর ডেটাবেস বিশ্লেষণ করতে করতে অনন্যা এক ভয়ঙ্কর তথ্য খুঁজে পেল। স্যার, এই এনক্রিপ্টেড ফাইলটা দেখুন। এই যে এখানে নিশাচরের সমস্ত যোগাযোগের রেকর্ড আছে, কিন্তু একটা নাম আছে যেটা সবচেয়ে বেশি, সেটা হলো অগ্নিরথ। অগ্নিরথ? তাহলে এটা কি আরেকটা কোড নেম নাকি? হ্যাঁ, কিন্তু সমস্যা হলো এই কোড নেমটা সিএসইউরই এক সদস্যের সঙ্গে জুড়ে রয়েছে। ঘরের মধ্যে এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো। মানে সিএসইউ এর ভেতরেই নিশাচরের সঙ্গে কাজ করছিল। ঠিক সেই মুহূর্তে একটা বিকট বিস্ফোরণ হলো, পুরো বেসমেন্ট কেঁপে উঠল। স্যার কেউ বোমা ফাটিয়েছে, আমাদের এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরোতেই হবে। দ্রুত সিস্টেম থেকে যতটুকু সম্ভব ডেটা নিয়ে সবাই বাইরে বেরোলো। বিস্ফোরণের ধোঁয়ার মধ্যে রুদ্রপ্রতাপ তাকিয়ে দেখল নিশাচর অদ্ভুতভাবে হাসছে। তোমরা যা দেখছো সেটাই কিন্তু সত্যি নয়। তুমি কি ভেবেছো আমি একা ছিলাম? হ্যাঁ, তুমি বলতে চাও সিএসইউ এর ভেতরে কেউ তোমার সঙ্গে ছিল? হ্যাঁ? জটায়ু, জটায়ু, মাই ডিয়ার জটায়ু, বড্ড বেশি দেরি করলে। হ্যাঁ, ঠিক তাই। তবে তুমি যতই চেষ্টা করো তাকে তুমি খুঁজে পাবে না, কারণ সে তোমাদের মধ্যেই আছে। এই কথা শুনে পুরো সিএসইউ টিম স্তব্ধ হয়ে গেল। কে হতে পারে সেই বিশ্বাসঘাতক? সিএসইউ এর এত গোপন মিশনের তথ্য বাইরের কারো কাছে যায়নি, কিন্তু নিশাচরের কাছে সব খবর ছিল। অনন্যা দ্রুত তার ট্যাবলেটে একটা লাইভ ফিড চালু করলো। স্যার, আমাদের সিস্টেমে কেউ ঢুকেছে, সিকিউরিটি ব্রেক হচ্ছে। স্ক্রিনে এক লাইনের একটি মেসেজ ভেসে উঠল, দিস ইজ জাস্ট দ্য বিগিনিং, অগ্নিরথ। সবাই স্তব্ধ হয়ে গেল। নিশাচরের মুখে বিকৃত হাসি। অগ্নিরথকে আমাদের মধ্যে কেউ এই ষড়যন্ত্রের মূল সত্য এখনো ধরা পড়েনি। সিএসইউ বুঝতে পারল এই যুদ্ধ এখনো শেষ হয়নি, বরং আরো গভীরে ঢুকতে হবে। ভোরের আলো ফুটতে শুরু করেছে। একসময় যে জায়গাটা ছিল নিশাচরের শক্ত ঘাঁটি, সেখানে এখন শুধু ধ্বংসস্তূপ পড়ে আছে। সিএসইউ এর স্পেশাল টিম নিশাচরের বেঁচে থাকার সঙ্গীদের বন্দি করেছে, তথ্য সংগ্রহ করেছে। রুদ্রপ্রতাপ ধীরে ধীরে ধ্বংসস্তূপের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে নিশাচরের সামনে গিয়ে দাঁড়ালো। শেষ পর্যন্ত খেলাটা শেষ হলো নিশাচর। খেলা শেষ? হ্যাঁ, মানে এন্ড? তুমি কি নিশ্চিত খেলা এখানেই শেষ? রুদ্রপ্রতাপ এক দৃষ্টিতে তাকিয়ে রইল। নিশাচর আর কথা বলল না, শুধু একটা অদ্ভুত হাসি দিয়ে চুপ করে গেল। ঠিক তখনই সিএসইউ এর অন্য এক সদস্য এসে রিপোর্ট করল, স্যার, সমস্ত ডেটাই সিকিউরড। আমাদের হ্যাকিং টিম নিশাচরের সার্ভার সম্পূর্ণটাই দখল করেছে। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য, অগ্নিরথের পরিচয় এখনো অস্পষ্ট, তবে আমরা তার অবস্থান শনাক্ত করতে পেরেছি, সিঙ্গাপুর। রুদ্রপ্রতাপ বুঝতে পারল যুদ্ধ এখানেই শেষ নয়। নিশাচর শুধুমাত্র একটা মুখোশ ছিল, পেছনে আরও বড় কিছু লুকিয়ে আছে। সংঘর্ষের সময় একজন সাধারণ নাগরিক অভিজিৎ সিএসইউকে অভাবনীয় সহায়তা করেছিল। সে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু তার বুদ্ধিমত্তা ও সাহস সিএসইউকে বড় ক্ষতির হাত থেকে রক্ষা করেছিল। মিশন শেষ হওয়ার পর সিএসইউ এর কনফারেন্স রুমে অভিজিৎ দাঁড়িয়েছিল। রুদ্রপ্রতাপ, বিক্রম, অনন্যা সবাই তাকে দেখছিল। তুমি জানো অভিজিৎ, আমাদের ইউনিটের অস্তিত্ব সাধারণ মানুষ জানে না, অথচ তুমি আমাদের এত সাহায্য করলে। তোমার জন্যই অনেক কিছু সহজ হয়েছে। আমার দেশের জন্য যা সঠিক মনে হয়েছে আমি শুধু তাই করেছি। সঠিক মনে করেই তো তুমি আমাদের ডাটা সিস্টেমের কোড ক্র্যাক করেছিলে। ঘরে সবাই হেসে উঠল। রুদ্রপ্রতাপ সামনে এগিয়ে এলো।
তুমি কি সিএসইউতে যোগ দিতে চাও? সরকারিভাবে আমাদের কোনো অস্তিত্ব নেই, কিন্তু দেশকে রক্ষা করার জন্য আমাদের প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় না। অভিজিৎ স্তব্ধ হয়ে গেল। তার চোখে বিস্ময়, গর্ব আর উত্তেজনার ঝলক। কয়েক মুহূর্ত চুপ থাকার পর সে দৃঢ় কণ্ঠে বলল, আমি প্রস্তুত। কয়েক সপ্তাহ পর সিএসইউ এর সদর দপ্তর। রুদ্রপ্রতাপ তার ডেস্কে বসে নতুন ডেটা বিশ্লেষণ করছিল। হঠাৎ কম্পিউটার স্ক্রিনে একটি এনক্রিপ্টেড মেসেজ ভেসে উঠল। ওয়েলকাম টু দ্য নেক্সট লেভেল, অগ্নিরাত। রুদ্রপ্রতাপ ধীরে ধীরে উঠে দাঁড়ালো। এবার নতুন যুদ্ধ শুরু হতে চলেছে। শুনছিলেন এতক্ষণ ধরে বিচিত্র বীর্যর কলমে কোড শ্যাডো স্ট্রাইক। আজকে গল্প পাঠে ছিল সৌরভ মণ্ডল। বিভিন্ন চরিত্রে সৌরভ রায়, সুভাষ রায়, দিব্যেন্দু, সমৃত, বর্ণালী, দীপ্তিমান, শান, নীল, খুশি, আকাশ, নির্মাল্য, অভিক, দেবযানী, দেবজিৎ, শুভ, রমাকান্ত, অরূপ, দিব্যেন্দু গোস্বামী, শুভঙ্কর। কেমন লাগলো আজকের নিবেদন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের উত্তরটি আমাদের কমেন্টে লিখে পাঠাবেন। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরবে কিংবদন্তি নতুন একটি উপস্থাপনার সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গল্পে থাকবেন।